সালাম। বিপ্লবোত্তর ফলস ডিলেমা টাইটেল দিয়ে একটু আলাপ করব ভাবলাম কয়েকটা বিষয়ে, যেহেতু বিস্তারিত লেখা অনেক সময়সাপেক্ষ ব্যাপার। রিসেন্টলি কুয়েটে যে বিষয়গুলো হচ্ছে, এটা সবাই দেখতে পাচ্ছে। এটা নিয়ে মনে হয় না খুব বেশি কিছু বলার আছে। একটু জুম আউট করে কিছু বিগার পিকচার দেখার একটা প্রয়োজন হয়তো আছে। এই জায়গা থেকে কিছু বিষয় আলাপ করি, যেমন আমাদের এই উপদেষ্টা এবং যারা তরুণ যারা কাজ করছে, ক্রেডিট ক্লেমিং যে যুদ্ধটা হয়েছে, ক্রেডিট ক্লেমিং যুদ্ধটা দেখার পর অনেকের কাছে খুব খারাপ লাগছে যে তারা বিপ্লব করছে, এখন তার ক্রেডিটে ভাগ বসাতে আসছে, ওদিকে মানুষের জীবন চলে গেছে। তো এই বিষয়টা খারাপ লাগার কথা, স্পেশালি ক্রেডিট ক্লেমিং এই ধরনের জিনিস বৃদ্ধ বা মানে বয়স্ক পলিটিশিয়ান যারা, তাদের কাছ থেকে মানুষ এক্সপেক্ট করে। কিন্তু আচ্ছা, অডিও শোনা যাচ্ছে তো, তাই না? কেউ থাকলে কমেন্টে একটু লিখে দেন, তাহলে বুঝতে সুবিধা হবে। কিন্তু ইয়াং ছেলে পেলে যারা, যাদের কোনো এই পিছুটার নাই বা যাদের এত এত লোভ নাই, অ্যাটলিস্ট সেরকমটা মনে হয়েছে, তারা এখন সবাই ক্রেডিট ক্লেম করতে শুরু করছে। তখন বিষয়টা অনেকের কাছে খারাপ লাগছে। তো একটা বিষয় এখানে একটু বিবেচনা করা দরকার, সেটা হইলো যে 5 আগস্টের আগ পর্যন্ত ছাত্ররা এবং এই যারা এখন বিপ্লবী নেতা হয়ে উঠছে বা উপদেষ্টা অবস্থায় গেছে, তারা সবাই মোটামুটি এক কাতারে ছিল এবং একই রকম ফাইট করছে, একই ময়দানে গেছে, একই জালেমের এগেনস্টে যুদ্ধ করছে, একই শত্রুর এগেনস্টে যুদ্ধ করছে। কিন্তু এখানে একটা হিউম্যান সাইড আছে, যেটা এই উপদেষ্টা এবং নেতৃত্ব পর্যায়ে যাওয়া ছাত্রদের হয়েছে। সেটা হচ্ছে যে তাদের এখন আরো বেশি কিছুর সাথে ফাইট করতে হয়, যেটা আমাদের করতে হয় না। যেমন ক্ষমতার লোভ, টাকার লোভ, এইসব জিনিসের সাথে তাদের এখন যেভাবে ফাইট করতে হচ্ছে, মানুষের ব্যক্তি জীবনে এই ফাইটগুলো থাকে, এই ফাইটগুলো আমাদের করতে হয় না। তো এই জায়গা থেকে জুলাই বিপ্লব, জুলাই আগস্ট চলাকালীন আমরা সবাই সাধারণ মানুষ যেইটা ফাইট করছি, যেই শত্রুকে ফাইট করছি, এবং যেটা করে আমরা দেখছি আমরা বিজয়ী হয়েছি। আমরা আওয়ামী লীগের কাছে মাথা নত করি নাই, আমরা ফেসবুক পোস্ট ডিলিট করি নাই, আমরা যা করার করছি, নির্ভয় করতে পারছি বা করছি। তো আমরা দেখছি আমরা বিজয়ী হয়েছি, অ্যান্ড ইট এন্ডেড দেয়ার, ওখানে শেষ। তো আমাদের আহ, একটা মন্দকে বা একটা প্রবৃত্তিকে আমরা পরাজিত করছি, ভয় বলেন বা আওয়ামী লীগের সুবিধা নেওয়া বলেন, অনেকেই এই সময় খুব দ্বন্দ্ব পার করে আসছে। তারপর সেটা তো তারা বিজয়ী হয়েছে। এখন সেই বিজয়ী গ্রুপ, তারা সবাই মিলে এখন লক্ষ্য করতেছে যে ভাই শুনছেন অমুক উপদেষ্টা নাকি তদবির করছে বা লেনদেন করছে, সামথিং এরকম শোনা গেছে, এরকম কথাবার্তা। তো তখন সেটা, সে অবশ্য আমরা হয়তো এটা মাথায় রাখতেছি না যে মেবি সে এখন আরো বড় একটা যুদ্ধ করতেছে। হাসিনা এগেনস্টে যুদ্ধ করাটা হয়তো ইজি, কিন্তু যেখানে প্রতিদিন আপনার হাতের সামনে দিয়ে কোটি কোটি টাকা আসতেছে যাচ্ছে, অনেক মানুষ আপনাকে স্যার বলতেছে, আপনি পুলিশ প্রোটোকল নিয়ে চলতেছেন, এরকম একটা সময় হয়তো কোনো কোনো সময় আপনার লোভকে নিয়ন্ত্রণ করা নাও যেতে পারে। বাট খুব দ্রুতই আমরা সেক্ষেত্রে, আমি এটাকে কোনো মানুষের অন্যায়ের জাস্টিফিকেশন হিসেবে বলতেছি না, বাট সিচুয়েশনটা বোঝার জন্য বলতেছি যে এই সিচুয়েশনে, এটা একটা সিচুয়েশন বা একটা সেট আপ, যে সেট আপে আপনি আমি গেলেও একই অবস্থা ফিল করব। আমরা সবাই মিলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ যখন হাসিনার সমালোচনা করছি বা তার বিরুদ্ধে দাঁড়াইছি, তখন আমরা অনেক সহযোদ্ধা আছে যারা কমন এনিমির এগেনস্টে ফাইট করতেছে। কিন্তু আমি একা যখন একটা সচিবালয় বা একটা মন্ত্রণালয় বসে কোটি কোটি টাকা ডিল করতেছি, তখন এইখানে যে নৈতিকতা ধরে রাখতে হবে, এইটার জন্য যে আমাকে হেল্প করা, এটার কেউ নেই। তখন আমরা মেবি বলবো ভাই সেটা তার আমাদের করার কাজ না। তুমি যদি টাকার লোভ সামলাইতে না পারো, তুমি উপদেষ্টা হয়েছো কেন, তুমি এমপি মন্ত্রী হয়েছো কেন, প্রধানমন্ত্রী হয়েছো কেন? ঠিক আছে, অফকোর্স সেটা আমরা বলতে হবে, এবং সেটা যার দায়িত্ব, দায়িত্বের জায়গা থেকে তাকে তো অবশ্যই লোভ সামলে চলতেই হবে। অহংকার বলেন, ক্রেডিট ক্লেমিং বলেন, ভবিষ্যৎ রাজনৈতিক
ফিউচার সিকিউর করার জন্য অন্যায় কাজ করা বলেন, যা কিছু বলেন, এই সমস্ত মন্দ থেকে তার তো নিজেকে হেফাজত করতেই হবে, সেটা তার দায়িত্বের জায়গা। কিন্তু প্রত্যেকটা মানুষই তার দায়িত্বের জায়গাটা পালন করতে পারতেছে কিনা, সেই জন্য সমাজের অন্যান্য মেম্বাররা যদি হেল্প করার চিন্তা করে, তাহলে কিন্তু সেটআপটা আরেক রকম হয়। যেটা ইউজুয়ালি আমরা অ্যাডমিনিস্ট্রেশনে যারা থাকে, ক্ষমতায় যারা থাকে, তাদের ক্ষেত্রে আমরা এটা চিন্তা করি না। তাদের ক্ষেত্রে আমরা শুধু মনে করি যে উই নিড টু কিপ দেম ইন চেক, তাদেরকে অলওয়েজ প্রশ্ন করতে হবে, তাদেরকে আটকাইতে হবে, তাদেরকে স্ক্রুটিনির আন্ডারে রাখতে হবে। কিন্তু ব্যক্তি জীবনে তারা যেন লোভ থেকে বেঁচে থাকতে পারে, তারা যেন রাগ থেকে বেঁচে থাকতে পারে, বদ রাগ থেকে। কারণ আপনি জানেন, আপনার রাগের আপনি আপনার রাগ বাস্তবায়ন করলে আপনি হাজার হাজার মানুষ মেরে ফেলতে পারেন চাইলে। এরকম পোস্ট পজিশন মানুষের হস্তগত হয় দুনিয়াতে। তো সেই জায়গাতে আমরা তার দায়িত্ব পালনে কতটা হেল্প করতেছি বা হেল্প করার চিন্তাও ইভেন রাখছি কিনা, এই কথাগুলো হয়তো আগে আলাপ করা যেত না। বাংলাদেশের কনটেক্সটে হাসিনার আমলে এই ধরনের আলাপ করলে মানুষ বলতে যে আওয়ামী লীগের অ্যাপোলজেটিক, হ্যাঁ, আওয়ামী লীগেররা জুলুম করে জাতিকে ধ্বংস করে দিচ্ছে, খেয়ে শেষ করে দিচ্ছে মানুষকে। আর এ আসছে বলতে যে আমরা কেন তাদেরকে নফসের জিহাদে হেল্প করি না, তারা কেন মন্দ থেকে বেঁচে থাকবে সেটার জন্য আমরা কেন হেল্প করতেছি না, এরকম একটা কথা বলতেছে, হয়তো অ্যাপোলজেটিক। হুম। আচ্ছা, গোলাম সারা বলছে ইউটিউব স্ট্রিমিং, হ্যাঁ ইউটিউব স্ট্রিমিং করা যায়, অনেকদিন করা হয় না তাই খেয়াল নেই। মেবি রমজান মাসে যে ক্লাসগুলো নেব তখন ফেসবুক ইউটিউব দুই জায়গাতে একসাথে স্ট্রিমিং করব। এনিওয়েজ, এটা একটা খেয়াল করার বিষয়। তো যার ইভেন আমি খেয়াল করতেছি এই উপদেশটা যারা এখন হয়েছে, তারা ইভেন যাদেরকে সহযোদ্ধা হিসেবে পাইছিল, তাদের সাথে তাদের যে রিফট তৈরি হয়েছে বা ফাটল তৈরি হয়েছে অনেক ক্ষেত্রে, এটা ভিজিবল হচ্ছে অনলাইনে। এটা দেখে মনে হচ্ছে যে এই মানুষগুলোর নফসের জিহাদে তার 6 মাস আগের সহযোদ্ধারা আর হেল্প করতেছে না, যে তুমি একটু সাবধানে থাকো, তুমি এখন দেশ বিদেশ অনেক কিছু হ্যান্ডেল করতেছো, হতেই পারে তোমার কিছু বিষয়ে খেয়ালে আসতেছে না, সুযোগ পাচ্ছ না, এই বিষয়টা খেয়াল রাখো, ওই বিষয়টা খেয়াল রাখো। দিন শেষে কিন্তু তুমি সাধারণ মানুষ একজন, সবাই সাধারণ মানুষ, তোমাকে সাধারণ মানুষের কাতারে নেমে আসতে হবে, একটা না একটা সময় আসতে হবে। এইটা হয়তো তাকে কেউ রিমাইন্ড করাই দিচ্ছে না, হয়তো ইনাফ অ্যাডেকুয়েট পরিমাণে রিমাইন্ড করাই দিচ্ছে না, স্মরণ করাই দিচ্ছে না, এটাও হইতে পারে। তো এটা আমি শুধু এই ব্যক্তি বিশেষের জন্য বলতেছি না, কারণ এই ব্যক্তি বিশেষের সাথে আমার যে খুব বিশেষ কোনো সম্পর্ক এরকম না। আমি বলতেছি অ্যাজ আ পলিসি, অ্যাজ আ হোল, আমরা যদি চিন্তা করি যে হ্যাঁ, যে মানুষটা আমার কাজ করবে বা আমার আমার জন্য হেল্প করবে, মানে সোজা কথা, আমরা যে এমপি মন্ত্রী শাসক যাই বলে, তারা তো জনগণের খাদেম। তো যে আমার ঘরে কাজ করে বা আমার গৃহকর্মী বা আমার ড্রাইভার মনে করেন, তাদেরকে তো আমরা পয়সা দিয়ে রাখি আমাদের কাজ করার জন্য। আলটিমেটলি শাসক তো সে একই দায়িত্বই পালন করে, জনগণের খাদেম। তো আমার খাদেম যেন তার দায়িত্বটা সঠিকভাবে পালন করতে পারে, সে যেন চুরি চামারি না করে আমার বাসা বাড়ির জিনিসপত্র, সেটার জন্য আমি কোনো পরিকল্পনা যদি গ্রহণ করি, এটা খারাপ হয় না। বাট এটা জাস্ট আ কুইক থট, আমার মনে হয় এরকমটা ভাবা যেতে পারে। ইসলামিক রেজিস্ট্যান্স নিয়ে আলোচনা চাই, ইসলামিক রেজিস্ট্যান্সের আলোচনা হয়তো অন্য কোনো সময়। মঞ্জিল লিখছেন, বাহালুল মশাই কি নষ্টামি হচ্ছে, আপনি বিপ্লব বিরোধী শক্তি। হ্যাঁ, অবশ্যই আমি বিপ্লব বিরোধী শক্তি, আমি সবসময় সরকারি পক্ষে। তো এই হলো একটা হিউম্যান সাইড, যেটা খেয়াল রাখা দরকার। ইরানের ইসলামী বিপ্লব খুব সফল একটা বিপ্লব। দুনিয়ার অন্য অনেক বিপ্লব হলো, বিপ্লব হয় তারপর বিপ্লব থাকে না। অনেক মানুষ বিপ্লব করে কিন্তু বিপ্লবী থাকে না। বিপ্লব করা আর বিপ্লবী থাকা দুটোর মধ্যে অনেক পার্থক্য আছে। আমার মনে হয় 6 মাসে আপনারা এটা অলরেডি বুঝতে পারতেছেন যে বিপ্লব করা আর বিপ্লবী থাকা দুটোর পার্থক্য। সো অনেক মানুষ বিপ্লব করছে কিন্তু পরবর্তী 6 মাসে তারা বিপ্লবী থাকতে পারে নাই। দুনিয়ার লোভে, নফসের ফাঁদে পড়ে নানান ভাবে তারা, ইভেন যারা জুলাই যোদ্ধা, হ্যাঁ, আহত, তারাও অনেক, তাদের ব্যাপারে অনেক অভিযোগ আসতেছে, তারা এরকম সুবিধা ক্লেম করার চেষ্টা করতেছে, এটা সেটা করতেছে ইত্যাদি। আর যারা শহীদ পরিবার, তাদের হয়তো কেউ কেউ কিছু ক্লেম করার চেষ্টা করতেছে, যারা নেতৃস্থানীয় তারা এরকম এরকম ক্লেম করার চেষ্টা করতেছে। বিপ্লব করা আর বিপ্লবী থাকা দুটো যে পার্থক্য আছে,
ইরানের সাকসেসফুল ইসলামিক বিপ্লবের পর এটা নিয়ে অনেক কথাবার্তা হয়েছে, এবং এখনো ওখানে দুইটা গ্রুপ আছে বা এই দুইটা আলাপ চলে। কেউ কেউ মনে করে আমরা বিপ্লব করে ফেলছি, সো লেটস নাও গেট ব্যাক ইনটু দ্য ব্যুরোক্রেটিক সিস্টেম অ্যাজ ইট ওয়াজ বিফোর, বাট জাস্ট ডিফারেন্ট অ্যাডমিনিস্ট্রেটরস, অনেকটা জামাত ইসলাম যেরকম অ্যাপ্রোচে চিন্তা করে। আর কিছু কিছু মানুষ মনে করে যে না, আমরা বিপ্লব করেছি, আমরা বিপ্লবী থাকবো, ঠিক জুলাই মাসটা যেমন ছিল, প্রতিদিন আমাদের জুলাই, যেটা ইরানের ওরা স্লোগান দেয় যে প্রতিটি জমিনই কারবালা, প্রতিটি দিনই আশুরা। ওই চেতনা, ওইভাবে যে আজকে লাস্ট ডে, আজকে আমি ওই রকম ভাবে ফাইট করব, তখন আর এক্সপ্লেনেশন কে জাস্টিফিকেশন হিসেবে হাজির করার কোনো সুযোগ থাকে না। এই জিনিসটা আপনারা মনে হয় দেখতে পাচ্ছেন খুব ক্লিয়ার। ইমাম খোমেনি সেই সৈন্যদেরকে বলছিলেন যে তোমরা নিজে মুসলিম ভাইয়ের বুকে গুলি করো না, একজন মুসলমানের বুকে গুলি মানে কোরআনের বুকে গুলি। তোমাদেরকে নিজেদের এলাকায় ফিরে আসতে হবে, তোমাদেরকে নিজেদের বাড়িতে ফিরে আসতে হবে, নিজেদের গ্রামে ফিরে আসতে হবে, তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে আসতে হবে, তোমাদেরকে এই মসজিদে ফিরে আসতে হবে। এই যে কথাটা বলছেন, অর্থাৎ যখন একজন সৈন্য তার সাইকোলজি বোঝেন, যখন সে ওই উর্দি পরে, মানে তার যে ফর্মাল ড্রেস পরে, সাথে সাথে কিন্তু সে অন্যরকম একটা মানুষে পরিণত হয়ে যায়। তার বুট, তার ড্রেস, তার র্যাঙ্কিং, তার হাতের স্টিক, এগুলো তার ভিতরকে পরিবর্তন করার জন্যই, অন্য কোনো কারণে এগুলো না। তো ওই যে সে অন্যরকম একটা মানুষ হয়ে যায়, ওই সময় হয়তো আর তার খেয়াল থাকে না যে আমি কাকে গুলি করতেছি, কেন করতেছি, সে তো আমারই প্রতিবেশী। আমি আমার বাপ মরলে যে জানাজা নামাজ পড়বে, তো সেই হুজুর, আমি কাকে গুলি করতেছি, এরকম ওইটা তার মাথায় থাকে না তখন। ইমাম খোমেনি ওই জিনিসটাকে অ্যাড্রেস করছে যে তোমরা মুসলিম ভাইয়ের বুকে গুলি করো না। ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট আর্মি ছিল, আমরা আর কোন আর্মিকে ফাইট করছি? আমরা তো আর্মিকে ফাইটই করিনি, কারণ আর্মি ওয়াজ অন আওয়ার সাইড, বিকজ ইউএসএ ওয়াজ অন আওয়ার সাইড, সো আমাদের আর্মিকে ফাইট করার দরকার হয়নি। বাট ওইখানে জনগণ ওয়ার্ল্ডের 5th লার্জেস্ট আর্মি তাকে ফাইট করছে, তাদের সামনে দাঁড়াইছে 2 মাস না, 2 বছর না, অনেক বছর, 14 বছর ধরে। সেই আর্মিকে কিভাবে ইমাম খোমেনি নিউট্রালাইজ করছেন? তাদের নফসের জিহাদের দিকেও ফোকাস করছেন, যে তারাও তো মানুষ, তারাও কোনো মায়ের সন্তান, তারা মানুষকে গুলি করতেছে, তারা যদি ভালো মানুষ হয়ে যায় তো ক্ষতি কি? এটাও কিন্তু একটা ট্যাকটিক। আপনি যদি ট্যাকটিকের দৃষ্টিকোণ থেকে দেখেন, এটা একটা ট্যাকটিক। আপনি কিভাবে এনিমিকে নিউট্রালাইজ করবেন, যাদের এত এত অস্ত্র শস্ত্র, বিশাল বড় আর্মি, আপনি কিভাবে নিরস্ত্র মানুষদের সাথে ফাইট করবেন? এদেরকে বলো, এমন কিছু বলো যাতে তারা ডিসম্যান্টল হয়ে যায়। ইমাম খোমেনি ওই ডাক, শুধুমাত্র ওই ডাক শুনে হাজার হাজার সোলজার এই ড্রেস, আর্মি ড্রেস খুলে অস্ত্র হাতে নিয়ে জনতার কাতারে চলে আসা শুরু করলো। এত বেশি সংখ্যক হওয়া শুরু করলো যে তখন বিপ্লবী ছাত্র জনতা, আমাদের বিপ্লবী ছাত্র জনতার মতোই, তারা বিভিন্ন জায়গায় রাস্তায় রাস্তায় টেবিল নিয়ে বসে ক্যাম্প বসাইছে, যেখানে তারা আর্মি থেকে ফিরে আসা সোলজারদেরকে ওয়েলকাম করতেছে ফুল দিয়ে, হাজার 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 হাজার। এই ঘটনা দেখে পরে শাহের বাহিনী, তখন শাহের অ্যাডমিনিস্ট্রেশন কি বললো, যে যত লোকের ছোট চুল পাবে, ইয়াং দেখতে ছোট চুল, এরা হচ্ছে আর্মি থেকে বের হয়ে আসছে, এদেরকে ধরে ধরে শেষ করো। তখন বিপ্লবী ছাত্র জনতা বলল যে সব ইয়াং ছেলেদের আর্মি ছাড় দিয়ে দাও। তাহলে সব ইয়াং ছেলে আর্মি ছাড় দিয়ে দিল। তখন আর কাকে ডিস্টিংগুইশ করবে, একে না ওকে? এই যে জিনিসগুলো, তো এইভাবে মানুষকে নিউট্রালাইজ করছেন, বা তাদের অন্তরের অবস্থার দিকেও তাকাইছেন। তা আমরা নর্মালি মনে করি কি, যে আমাদের ক্ষমতায় যারা আছে তাদেরকে খালি কোয়েশ্চেন করতে হবে, তাদেরকে আটকাইতে হবে, তাদেরকে করতে হবে, বাট তার দায়িত্ব পালনে সহায়তা করার উপযোগী সেটআপ যে আসলে ক্ষমতারই অংশ হওয়া উচিত, সিস্টেম্যাটিক্যালি, সিস্টেমিক ভাবে হওয়া উচিত, এটা আমরা মনে করতেছি না। এটা মনে করা দরকার, আদারওয়াইজ এটা অলওয়েজ ফ্লড থাকবে। আমরা একটা মানুষকে এমন জায়গায় ঠেলে দেই যেখানে সে কোটি কোটি টাকার লোভ তাকে ডেইলি সামলাইতে হয়, কিন্তু কিভাবে এই লোভ থেকে নিজেকে রক্ষা করা যায়, এটার জন্য আমি তাকে কোনো ট্রেনিং ক্যাম্পেও পাঠাই না, যে তুমি এমপি মন্ত্রী ইলেকশন হওয়ার আগে তুমি কোয়ান্টাম মেথডে যাও, অথবা তুমি চিল্লায় যাও, অথবা তুমি তাবলিগে 3 দিন এই করে আসো, বা তুমি হজ করে আসো, বা সামথিং, যাই হোক, তুমি একটা ট্রেনিং নাও যেন তুমি লোভ থেকে নিজেকে সংবরণ করতে পারো, তাহলে তুমি এমপি ইলেকশনে দাঁড়াতে পারবা, মন্ত্রী প্রধানমন্ত্রী ইলেকশনে দাঁড়াতে পারবা, প্রেসিডেন্ট ইলেকশনে দাঁড়াতে পারবা। না, আমরা এরকম কিছু দেই না। যদু মধু লোকজন
ব্যবসায়ীদের থেকে পয়সা এনে ব্যবসায়ীদের সাথে আলাপ করে তোমাকে আমি সব সুযোগ সুবিধা দেবো এসব বলে টলে, তারপর তারা প্রেসিডেন্ট হয়, প্রাইম মিনিস্টার হয়, এমপি মন্ত্রী হয়, তারপর আমরা শুধু তাদেরকে স্কুটিনাইজ করি, এই করেছে সেই করেছে, এখানে এত টাকা মেরে দিয়েছে, এগুলো করেছে। তো অ্যাজ আ সিস্টেম আমরা একটা উইক সিস্টেম ডেভেলপ করছি, একটা উইক সিস্টেমকে আমরা রান করতেছি, বাট সামহাও আমরা এক্সপেক্ট করতেছি ফর আ বেটার ফিউচার। বাট ব্যাড সিস্টেমের মধ্যে রান করে কত দূর আর বেটার ফিউচার পাওয়া যাবে? সো যে কোনো গভর্নেন্সের মধ্যে এই মোরাল ট্রেনিং, এথিক্যাল ট্রেনিং এর ব্যাপারটা সাংবিধানিকভাবে, আইনিভাবে থাকাটা দরকার। সেটা কেমন হওয়া উচিত? এটা আমাদের নতুনভাবে রাজনৈতিক সচেতন হয়ে ওঠা তরুণ সমাজকে যদি চিন্তা করতে দেওয়া হয়, অবশ্যই তারা চিন্তা করে এগুলো সমাধান বের করতে পারবে। তো এই হচ্ছে একটা হিউম্যান সাইড। আমার মনে হয় একটা ফলস ডিলেমা আমাদের জনগণকে দেওয়া হচ্ছে যে এই উপদেশটা এখন খারাপ হয়ে গেছে, ওকে বাদ, এখন অমুক, অথবা বিএনপি খারাপ, এখন ছাত্রদের দল, অথবা জামাতকে ধরো, বা এরকম এরকম একটা ফলস ডিলেমার মধ্যে অল দ্য ব্যাড চয়েসেস, স্ট্রাকচারালি ব্যাড চয়েস দেওয়া হচ্ছে। তো এই ফলস ডিলেমা থেকে বের হয়ে এসে আমাদের দেখা দরকার যে দেয়ার মে বি অ্যানাদার অপশন, যে সেই অপশনে গভর্নেন্সের সিস্টেমের মধ্যে যারা গভর্নর হবে, যারা অ্যাডমিনিস্ট্রেটর হবে, তাদের মোরাল এথিক্যাল ট্রেনিংটা টু সাম এক্সটেন্ট এনশিওর করা হবে। কিন্তু আমরা যদি স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যক্তি জীবন কোথাওই সামাজিক সাংস্কৃতিক শিক্ষাঙ্গন কোনো জায়গাতেই মোরাল এথিক্যাল ট্রেনিংগুলোর কোনো ব্যবস্থাই না রাখি, এবং ওই সিস্টেমের মধ্যে দিয়ে গড়ে ওঠা জনগণ আমাদের শাসকের জায়গায় বসে, তখন এরকম 6 মাসের মাথায় আমরা তাদেরকে নিয়ে বদনাম করব ফেসবুকে এবং বলবো হ্যাঁ আগে তো ভালোই ছিল, অমুক এখন তো ক্ষমতার লোভ পেয়ে বসছে, অমুকের তো টাকার গন্ধ পেয়ে বসছে। ভাই আমাকে বসান, আমিও তো টাকার গন্ধই পেয়ে বসবো, আপনিও পেয়ে বসবেন। কারণ আমাদের সেই সিস্টেমের মধ্যে ওই ট্রেনিংটা নাই যে তুমি টাকার গন্ধকে কিভাবে করে ইগনোর করতে পারবে। আর আমরা ওই সিস্টেম ইভেন চিন্তাও করতেছি, ওই চিন্তা করার থেকে আমাদেরকে কিসে ঠেকায় রাখছে? আল্লাহ নিষেধ করছে নাকি আমেরিকা নিষেধ করছে? এরপরে আর একটা বিষয় হলো গণতান্ত্রিক রাজনৈতিক দল, জনগণের শাসন। এই বিষয়ে একটু দেখেন, যে ব্যবস্থার পরিবর্তন কথাগুলো বারবার বলা হচ্ছে, এই ব্যবস্থার পরিবর্তন আসলে কতটা ব্যবস্থার পরিবর্তন এটা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশে একরকম পার্লামেন্ট ছিল, এখন আমেরিকার পার্লামেন্ট সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম কপি করে আনতেছে, ওদের যে অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম, গভর্নেন্সের সিস্টেম কপি করে আনতেছে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ। ঠিক আছে, বিষয় হইল যে দুর্নীতি এটা ইউরোপ আমেরিকাতে আরো বেশি হয়, হাসিনার চেয়ে আরো বেশি পরিমাণে হয়, কিন্তু এটা এমন ভাবে হয় যে এটা আমাদের কি বলবো, ইভেন সো-কল্ড পলিটিক্যাল অ্যানালিস্ট বা ইউনিভার্সিটি প্রফেসর, শিক্ষিত জনগণ আমরা যাদেরকে মনে করি, তারা ইভেন ওগুলো জানে না বা বোঝে না, বা অনেক ক্ষেত্রে they just turn a blind eye to it। তো নতুন সিস্টেম আনলে যেটা হবে, বিএনপি, জামাত, আওয়ামী লীগ, স্পেশালি বিএনপি, আওয়ামী লীগ যদিও এখন আউট অফ দ্য কোয়েশ্চেন ফর দ্য টাইম বিইং, তাদের যেটাতে খেলে অভ্যস্ত যে নিয়মের মধ্যে, ওই নিয়ম যখন চেঞ্জ হবে তখন তারা এখানে তো টাকা মারতে পারতেছি না, ওখানে টাকা মারতে পারতেছি না, একটু সিস্টেম আলাদা, একটু অসুবিধা হবে কয়েক বছর, মেবি একটা টার্মের জন্য। এরপরেই তারা বুঝে ফেলবে এই সিস্টেমের মধ্যে দিয়েও কেমনে শোষণ করা যায়, জুলুম করা যায়, পয়সা খাওয়া যায়, ইত্যাদি ইত্যাদি। আপনাদের মনে আছে কিনা জানি না, যারা মোটামুটি খালেদা জিয়ার আমল যাদের স্মরণে আছে, শাসন আমল, ওই সময় পর্যন্ত বাংলাদেশে ঢাকা শহরে চুরি এবং ছিনতাই বেশ হইতো, অনেক হইতো। কিন্তু হাসিনার আমলে কিন্তু এই দিক থেকে আমরা বেশ ভালো ছিলাম একদিক থেকে। কেন ভালো ছিলাম সেটা অবশ্য অন্য প্রশ্ন, যে চুরি ছিনতাই এই কথা বলতেছি, মোবাইল টান দিয়ে নিয়ে গেছে, এই ঘটনাগুলো অনেক কম, খালেদার আমলের তুলনায় অনেক কম। কেন অনেক কম? কারণ ছিনতাই করলে যেই রকম পয়সা পাওয়া যায়, যে অ্যামাউন্টে রিস্ক নিয়ে যেই পয়সা পাওয়া যায়, জানের ভয়, মানুষ ধরে গণপিটুনি দেয় কিনা, এগুলো আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করলে এর থেকে লাভ হইল বেশি। তো ন্যাচারালি এই সমস্ত
চোর এবং ছিনতাইকারী এবং গুন্ডা এবং ডাকাত এরা করলো কি, এরা এই সমস্ত পেশা বাদ দিয়ে তারা আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ এগুলোতে জয়েন করলো। আর যেহেতু সরকার মানে আওয়ামী লীগ অঢেল টাকা ঢেলে দেয় সকল স্তরে, জয়েন করলেই হলো। আপনার এক বছরে আপনি মোবাইল ছিনতাই করে যত ইনকাম করতে পারবেন সারা বছরের সংসার চালাইতে হইলে, আপনি যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ করেন তাইলে আপনার 15-20টা মিছিলে যেতে হবে এক বছরে, কিছু মিটিং টিটিং অ্যাটেন্ড করতে হবে, একটু ভাই ভাই করতে হবে, কাউকে তেল তেল দিতে হবে, এরপর আপনি 5-7 লাখ 10 লাখ টাকা বাগায় নেবেন 2-4 ইনস্টলমেন্টে, ব্যাস আপনার এক বছর ইনকাম হয়ে গেছে। এবং আপনাকে রাস্তায় দৌড়াতে হচ্ছে না, 20,000 টাকার মোবাইল নিয়ে গিয়ে 15,000 টাকা বেচে এই বা 10,000 টাকা বেচে অত অল্প 10,000 টাকা নিতে হচ্ছে না। তো বেটার প্রফেশন, লাইফ সেটেল হয়ে যাওয়া, এই টাইপের একটা ব্যাপার। তো এই জিনিসটার কারণে দেখেন আওয়ামী লীগের আমলে এমন না যে আওয়ামী লীগ আমলে আসলে জুলুম শোষণ করছে, জুলুম শোষণ হয়েছে কি, জনগণের টাকা, 18,000 টাকার বালিশ, একটা বালিশ নিচতলা থেকে উপরতলায় তুলতে এত হাজার টাকা ব্যয়, এগুলো দিয়ে হয়েছে। তখন আর মানুষের ঘাড়ে কোপ দিয়ে পয়সা নেয় নাই, পকেট মার পকেট কেটে পয়সা নেয়নি, মাথায় বাড়ি দিয়ে পয়সা নেয়নি। তো আমাদের দেখুন মনে হবে কই, হ্যাঁ বাহ্যিকভাবে আইন শৃঙ্খলা পরিণতি বেশ উন্নতি হয়েছে, বাট তাতে যে জুলুম দূর হয়েছে তা কিন্তু না। জুলুমটা খুব সুন্দর ভদ্র সিস্টেমের মধ্যে আসছে। এই দুইটার যে কম্প্যারিজন, এখন হাসিনার আমলের সাথে আবার ইউরোপ আমেরিকার যে জুলুম শোষণ ওইটার সিমিলার কম্প্যারিজন। বাহ্যিকভাবে দেখলে মনে হবে বাহ, ইউরোপ আমেরিকার শাসন ব্যবস্থা খুবই ভালো, এখানে ওরকম ধর্মার কাট নাই, এই যে 18,000 টাকার বালিশ বা এরকম কিছু নাই, তো ওটা আরো বেটার। বাট ওরা যে আবার জুলুম শোষণটা কোন জায়গা দিয়ে কিভাবে করে এবং কাদেরকে জুলুম শোষণ করে, তার ইজ অ্যানাদার স্টোরি। ওই স্টোরি তো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ায় না, ওই স্টোরি ফেসবুকেও লেখে না, ওই স্টোরি চারিদিকে ভেসে বেড়ায় না। তো আমাদের মানুষজন সেটা নিয়ে ওয়াকিবহাল থাকে না। যেমন 18,000 টাকার বালিশ, এগুলো যতদিন না মিডিয়াতে আসছিল আমরা জানতে পারতাম না, কিন্তু জানতে না পারলেও বাজার দর সবকিছুতে আমরা তো ফিল করতে পারতাম যে ঠিক আছে কেউ আমাকে লাঠির বাড়ি দিচ্ছে না, কিন্তু আমি খাটতে খাটতে মরে যাচ্ছি, তাও একটু বাজার করতে পারতেছি না, এটা মানুষ ফিল করতো। এই হচ্ছে আরেকটা ফলস ডিলেমা। আমাদেরকে যখন এরকম অপশন দেওয়া হয় মনে হয় ঠিক আছে আগের থেকে আমরা এখন ভালো, এখন আর জবাবদিহিতামূলক সরকার হচ্ছে, তারপরে কি রাজনৈতিক দলের একজন 2বারের বেশি প্রাইম মিনিস্টার থাকতে পারবে না, এই যে সংস্কার হচ্ছে সবকিছু, আমরা এখন আমেরিকার মতো হয়ে যাবো, আমরা ইউরোপের মতো হয়ে যাব। বাট ওই সিস্টেমের মধ্যেও সিস্টেম্যাটিক ভাবে জুলুম আছে কিনা, সিস্টেমিক জুলুম আছে কিনা, এইটা দেখতে হবে। তো সিস্টেমকে অ্যানালাইজ করা এটা খুব কম লোকে করে, বাট এটা করা দরকার, এটা সবচেয়ে জরুরি। আমাদের বর্তমান যারা ছাত্র নেতাদের থেকে উপদেষ্টা হয়েছে তারা কিন্তু এই কথাটা বারবার বলছে, ব্যবস্থার পরিবর্তন, ব্যবস্থার পরিবর্তন। গণতান্ত্রিক রাজনৈতিক দলগুলো যে আসলে জনগণের শাসন না, এটা যে আসলে পুঁজিবাদীদের শাসন, ক্যাপিটালিস্ট বিজনেসম্যানদের শাসন বা শোষক ব্যবসায়ীদের শাসন, এই জিনিসটা আমরা কতটা দেখতে পারতেছি। দেখেন ফেসবুকে ক্রেডিট ক্লেমিং যা কিছু হচ্ছে এই কয়দিন হইল, এর মধ্যে একটা ঘটনা আপনারা খেয়াল করছেন যে হ্যাঁ তোমরা এখন শিবিরকে সাইড করে দিচ্ছ, তোমাদের যত পাঠচক্রের খরচ, প্রিন্টিং এর খরচ, এই খরচ ওই খরচ সব তো এক্স শিবির অমুক আর অমুক ভাই দিছে, আর এখন তোমরা তাদেরকে চাপা দিতে চাও, এই করতে চাও, ডিহিউম্যানাইজ করতে চাও, এই করো, বিভিন্ন ইংরেজি তারপরে ল্যাটিন শব্দ, এগুলো গ্রিক শব্দ এগুলো ব্যবহার করে এগুলো বলতেছে। বাট খেয়াল করে দেখেন এটা তারা কি বোঝানো হইতেছে, এটা তারা বোঝানো হইতেছে মানি যার পলিসি তার, এক্স শিবির যারা তারা টাকা দিছে, তো পলিসি তারাই ডিকটেট করবে, তোমরা এখন সেটা অ্যালাউ করতেছো না কেন, এটাই হলো কথার সামারি। আচ্ছা ছাত্ররা রাজনৈতিক দল করবে, একটা ইলেকশন করতে কি পরিমাণ খরচ লাগে, একটা দল চালাতে কি পরিমাণ খরচ লাগে, দলীয় অফিস ভাড়া, দলীয় মিটিং, দলীয় কার্যক্রম, ব্যানার, এটা সেটা, আমাদের দেশে প্রচলিত রাজনৈতিক দল যে কাজগুলো করে, ইভেন ধর্মার বাইরেই ইলেকশন ক্যাম্পেইন, এগুলো পয়সা কোত্থেকে আসবে? ছাত্ররা কি কোটিপতি? এই পয়সা কোত্থেকে আসে? আপনারা ইলেকশন
কেমন খরচ হয় কম বেশি জানেন। কেউ যদি ইলেকশন করে থাকেন প্রিভিয়াসলি, তাহলে জানেন যে ইভেন ভালো ইলেকশন, ধর্মার না, ভালো ইলেকশন করতেও কত লাখ লাখ টাকা লাগে। ওইসব আওয়ামী লীগ ইলেকশন না, ভালো ইলেকশন, আপনার ইলেকশনে খরচ আছে, কর্মী বাহিনী কাজ করবে, তাদেরকে আপনার পয়সা দিতে হবে, নাহলে তারা কাজ করবে কেন? তাদের খাওয়ার খরচ, হাত খরচ, তাদের একটা ছোট আর্নিং, তা না হলে তারা আপনার ভাই কাজ করবে না। এটাই। আমরা যখন 2001-এর ইলেকশন করছি, 2008-এর ইলেকশন করছি, তো জোটবদ্ধ ইলেকশন, বিএনপি জামাত জোট, তো শিবিরের ছেলেরা, তাদেরকে তো কোনো টাকা দিতে হতো না, তারা নিজের পকেটের পয়সা খরচ করে উল্টা কাজ করতো। কোনো কিছুর প্রয়োজন হলে তারা বিল করে দেয়, সেই বিল আবার তাদেরকে দিতে হয়, খুব নিয়মতান্ত্রিক ভাবে টাকার অ্যাকাউন্টস মেনটেন করে তারা সব কাজকর্ম করে। ওইখানে কোনো টাকা পয়সার এদিক ওদিকের সুযোগ নেই, আর তারা পয়সার বিনিময়ে কাজ করে না, এমনি কাজ করে। ওটা তাদের দলীয় আনুগত্যের জায়গা থেকে, ধর্মীয় আবেগ থেকে সেটা। কিন্তু জোট ইলেকশনে আমরা যেটা দেখছি যে ছাত্রদল কাজ করত, প্রতিদিন আমরা গুনে গুনে তাদেরকে টাকা দিতাম সকালবেলা, সেই টাকা নিয়ে কাজ করতো সারাদিন। পরদিন আবার সকালে আসবে, টাকা দিতে হবে, টাকা দিলে সে কাজ করবে, টাকা না দিলে ওই দিন আর খবর নাই। তাদের বাইক টাইক নিয়ে তারা সব রেডি, কিন্তু টাকা দেওয়া হচ্ছে না বা টাকা দিতে দেরি হচ্ছে, তারা কোনো কাজে যায় না, ক্যাম্পেইনে যায় না, বের হয় না, প্রোটোকলে যায় না, কোথাও যায় না, বসে আছে মাঠের সামনে, আমাদের বাড়ির সামনে বড় মাঠ, উঠান, বসে আছে, কিছু করবে না। টাকা দাও, তখন আবার রান হয়। তো এই টাকা কি আকাশ থেকে আসে? এই টাকা কি ছাত্রদের মাটি খুঁড়ে বাইরে হবে? এই টাকা ছাত্রদের কোথা থেকে আসবে? ছাত্রদের রাজনৈতিক দল যখন বলেন ফ্রম দ্য গ্রাউন্ড আপ একটা রাজনৈতিক দল হবে, এই দলের যত অর্থনৈতিক খরচ, বলেন তো, আপনার একটা দাবি তুলেন যে ছাত্রদের রাজনৈতিক দল যখন হবে, আমরা তাকে ভোট দিতে চাই, তবে তাদের সকল অ্যাকাউন্টস প্রতি 24 ঘন্টায় পাবলিক গুগল শিটে আমরা দেখতে চাই, তাদের কিসে কি খরচ হয়েছে, আজকে তাদের ফান্ড কত ঢুকছে, ওই প্রোগ্রামের বাজেট কত গেছে, কোন খাতে কত খরচ হয়েছে, টাকা দিছে কে, সবকিছুর আমরা ক্লিয়ার জানতে চাই। কারণ তোমরা জনগণের খাদেম, জনগণ আমার খাদেম, আর তুমি কোত্থেকে টাকা পাইতেছো, কে তোমাকে টাকা দিচ্ছে, বিদেশি কেউ দিচ্ছে কিনা, কার টাকায় তুমি কাজ করতেছো, এগুলো আমি জানবো না? এগুলো জানা দরকার। দেখেন তারা তখন কেমনে দল চালাবে। এটা হলো নতুন কোয়েশ্চেন আপনাদের মনে হবে। অলরেডি ছাত্রদের যেটা করণীয় হবে বা অলরেডি হয়ে গেছে, সেটা হচ্ছে ফান্ড এর সোর্স বা ডোনার খোঁজা। এখন বড় বড় ব্যবসায়ীরা কখন ডোনেশন দেয় প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক দলকে? কখন ডোনেশন দেয় বা ফান্ডিং করে এবং কেন করে? একজন ব্যবসায়ী যার কাজ হলো প্রফিট করা। বাংলাদেশে বড় বড় গ্রুপ আছে, এই যে কি নাবিল গ্রুপ, অমুক গ্রুপ, তমুক গ্রুপ, এসালম গ্রুপ, স্কয়ার আছে, আরো অনেক গ্রুপ আছে, এই গ্রুপ, বসুন্ধরা গ্রুপ আছে। এই গ্রুপগুলোই কিন্তু পলিটিশিয়ানদেরকে আজকে নতুন টাকা দিচ্ছে না। হ্যাঁ, সাউন্ড অনেক লো, আচ্ছা বাকিরা তো কিছু বলেন না। তো আজকে তারা নতুন টাকা দিচ্ছে না, এখন সাউন্ড ঠিক আছে? এই টাকা দেওয়ার কালচার যুগ যুগ ধরে আছে। রাজনৈতিক দলগুলোর কার্যক্রম পরিচালনায়, ইলেকশন ক্যাম্পেইনে প্রচুর পয়সা লাগে, রেগুলার পয়সা লাগে। এই কাজগুলো রাজনৈতিক দলের যারা নেতা, তারা সপ্তাহে 6 দিন 10 ঘন্টা অফিস করার পর রাজনৈতিক দল করে না, তাদের ফুল টাইম প্রফেশনই রাজনীতি করা। তো তখন তাদের পেট চলে কেমনে, সংসার চলে কেমনে? একজন দুইজনের এক্সেপশনাল কেস আপনি বলতে পারেন, হ্যাঁ ওর বাড়িতে জমি আছে, ধান হয়, ওই ধান খায়, আর ডাল হয় তাই খায়, কিন্তু বাকিদের তো সেটা না। তাদের কর্মী বাহিনী যারা দিন রাত এগুলো করে, তারা 9 to 5 অফিস, বাংলাদেশে 6 দিন সপ্তাহে চাকরি করতে হয়, কারো কারো 7 দিন করতে হয়, 10 ঘন্টা মিনিমাম লাগে, যাতায়াতে এটা সেটা লাগে, আপনার তো জীবন শেষ হয়ে যায় চাকরি করতে করতে। এই মানুষগুলো পয়সা আসে থেকে পলিটিশিয়ানরা দেয়, ব্যবসায়ীরা দেয়, দিয়ে পলিসি কন্ট্রোল করে। পলিসি কন্ট্রোল করে কেন? যেন তার ব্যবসা হেল্প হয়, ব্যবসা টিকে থাকে। সো আমি এক এলাকার এমপি কে ফান্ডিং দিচ্ছি যে তুমি ইলেকশনে রান করো, তোমাকে টাকা দিচ্ছি, আমি চাই তুমি ইলেক্টেড হও, তোমার সব খরচ আমার, 10 লাখ 15 লাখ আমি দিচ্ছি, 20 লাখ 50 লাখে নাও, দিয়ে দিলাম। বড় বড় ব্যবসায়ীদের এটা কোনো ব্যাপারই না, একদিনে 50 লাখ টাকা ইস্যু করে দেয়। এগুলো আমাদের জানা কথা, আপনারা অনেকে এই ধরনের বিষয় জেনে থাকবেন, প্র্যাকটিক্যালি ফার্স্ট হ্যান্ড দেখে থাকবেন। আমরা এগুলো ফার্স্ট হ্যান্ড দেখছি 2001 ইলেকশনে, 2008 ইলেকশনে দেখছি। আমরা টাকা খাইনি এনিওয়েজ।
তো বাট আমাদের ওভাবে টাকা অত লাগেও না, কিন্তু এগুলো বাংলাদেশে প্রচলিত কালচার। তখন সেই পুঁজিবাদী ব্যবসায়ীরা আলটিমেটলি তারাই দেশ শাসন করে, বাহ্যিকভাবে সামনে এই এমপি মন্ত্রী এদেরকে রাখে, প্রধানমন্ত্রী, মূলত ব্যাক এন্ডে তারাই দেশটা চালায়, বড় বড় পলিসি কন্ট্রোল তারাই করে। তারা একটা জেনারেল গাইডলাইন দিয়ে দেয়, এটা এটা এমনি এমনি চলতে হবে। কেন? আদারওয়াইজ কেন 50 লাখ 60 লাখ 1 কোটি টাকা ইনভেস্ট করে পলিটিশিয়ানদের? প্রশ্নই আসে না। ব্যবসায়ীরা প্রয়োজন ছাড়া একটা টাকা খরচ করবে না, তাই না? একটা স্পিকার গিফট করলে আরো ভালো হইতো, ল্যাপটপের স্পিকারটা নষ্ট। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে, স্পিকার নিও, অসুবিধা নেই। তো এই জন্য আমাদের দেশের যে গণতান্ত্রিক রাজনৈতিক দল, যা দ্বারা আমরা মনে করি যে জনগণের শাসন, কি জানো, ডেমোক্রেসি ইজ বাই দ্য পিপল, নো নট বাই দ্য পিপল, বাই দ্য বিজনেসম্যান, তাই না? যারা শোষক, যারা জনগণকে পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা ব্যবহার করে জনগণকে শোষণ করে করে ফুলে ফেপে এত বড় হয়েছে যে তারা 50 লাখ 1 কোটি এভাবে এভাবে ফেলে ফেলে দেয়। এই পলিটিশিয়ানকে 50 লাখ দেবে, ওই পলিটিশিয়ানকে দেবে 2 কোটি, একে হালকা হাতে রাখবে, ওকে 2 কোটি দেবে, কারণ ও জানে এখন একে আমি জিতাবো, তারপর সে জেতে, তারপর তার সুবিধা। এটা আমাদের দেশে ব্যবসা এত বছর করে আসছে। বিএনপি ইলেকশনে বিএনপি প্রার্থীকেও পয়সা দেবে, আওয়ামী লীগ প্রার্থীকেও পয়সা দেয়, বাট ওইবারে যে জিতবে তাকে বেশি পয়সা দেয়। অন্যজনকে একদমই দেয় না তা না, তাকেও কিছু দেয়, কারণ নেক্সট টার্মে তো সে আসবে। বিএনপি আওয়ামী লীগ অল্টার করে করে আসে। সো ব্যবসায়ী দুই পক্ষের লোককে হাতে রাখে, রেখে দিন শেষে আলটিমেটলি সে শাসন করতেছে। এই জন্য প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক দল হলো জনগণের শাসন না, প্রকৃত অর্থেই জনগণের শাসন না, জনগণের ইভেন চয়েস ওইটা না। ব্যবসায়ীরা যে 2-4টা চয়েস এনে দেয় জনগণের সামনে, ওই চয়েসের ভিতর থেকে তাকে সে চুজ করে। ব্যবসায়ীরা যাকে ফান্ডিং করে না সে দল চালাইতে পারে না, ব্যবসায়ীদের ফান্ডিং ছাড়া কোনো দল চলেই না, ব্যবসায়ীদের ফান্ডিং ছাড়া কোনো পলিটিশিয়ান ইলেকশনে রান করতেই পারে না, খরচ চালাইতে পারে না, সে আলটিমেটলি শাসন ক্ষমতায় আসে না, সে তখন জনগণকে শাসন করে না। সো যেই ব্যক্তি একটা রাজনৈতিক দল এর মধ্য থেকে উঠে এসে প্রচলিত পদ্ধতিতে ইলেকশন ক্যাম্পেইন করে রাজনৈতিক কর্মকাণ্ড করে ক্ষমতায় বসতেছে, ততদিনে সে পুঁজিবাদী ব্যবসায়ের কাছে বিক্রি হয়েই গেছে। এটাই 99% কেস, এটাই 99% কেস। তো প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক দল হইল শোষক ব্যবসায়ীদের শাসন, জনগণের শাসন না, জনগণের শোষক যারা তাদের শাসন, বা ক্যাপিটালিস্ট গভর্নেন্স, পুঁজিবাদীদের শাসন। তাহলে এই পুঁজিবাদীদের শাসন ব্যবস্থাকে শিবিরের পোস্ট দেখছো, কোন বিষয়ে পোস্ট জানি না, অসংখ্য পোস্ট আসতে থাকে। তো এই পুঁজিবাদীদের শাসনকে আমরা কিভাবে চেঞ্জ করতে পারি, এটা একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন। হঠাৎই আমাদের অনেক তরুণ রাজনীতি সচেতন হয়ে উঠছে, তারা এটা চিন্তা করতে পারবে, তারা এটা নিয়ে গবেষণা করতে পারবে। এখন খুব অসাধারণ একটা জোয়ার তৈরি হয়েছে, যে অল্প সময়ে প্রচুর পড়াশোনা করে, জ্ঞান গবেষণা করে, অনেক কিছু অ্যাক্সেস টু ইনফরমেশন থাকার কারণে অনেক পোস্ট, অনেক বই, সবকিছু একত্রিত করে মানুষ কাহিনী বের করে ফেলতেছে, একটা মতামত, একটা সিদ্ধান্তে পৌঁছাতে পারতেছে। এটা আগে ছিল না, এখন অ্যাক্সেস টু ইনফরমেশন এত বেশি ছিল না। এই জিনিসটা আমাদের এখনকার ইউথ গবেষণা করলেই তারা কোনো না কোনো দিকে আগাইতে পারবে। বাট এটা একটা ফান্ডামেন্টাল কোয়েশ্চেন, যে এই ভোট এর চয়েস, এটা হলো ইলিউশন অফ চয়েস, এটা অ্যাকচুয়াল চয়েস না, অ্যাকচুয়াল পিপলস গভর্নেন্স না। এই ইলিউশন অফ চয়েসটা ভেঙে কিভাবে আমরা পুঁজিবাদীদেরকে সাইড করে আমরা রিয়েলি আমরা যাদেরকে শাসক হিসেবে পেতে চাই তাদেরকে আমরা চুজ করব, কি পদ্ধতি করলে, যে একজন মানুষে আমার এখানে শাসক হতে চায়, ভালো মানুষ, তার কোনো পুঁজিবাদী ব্যবসায়ীর কাছে নিজেকে বন্ধক রাখতে হবে না। এটা একটা গবেষণার বিষয়। এখন ধরেন আওয়ামী লীগ ছাত্রলীগের একটা প্রসঙ্গ যেটাতে আসি, সেটা হলো এতদিন ছাত্রলীগের বিষয়টা দেখেন। আওয়ামী লীগ ছাত্রলীগ 3-4 কোটি লোক আছে, আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এবং তাদের ডাইরেক্ট বেনিফিশিয়ারি, এদের থেকে পয়সা পাইতো, সুযোগ সুবিধা পাইতো।
এই লোকগুলো 15 বছর ধরে অভ্যস্ত হয়ে গেছিল প্রচুর পয়সার একটা জীবনযাত্রায়। তাদের কোনো যোগ্যতা নাই যেটা দিয়ে প্রচলিত মার্কেটে কর্ম করে খাবে, চাকরি হোক ব্যবসা হোক এটা হোক। এখন এই মানুষগুলোকে হঠাৎ করে তাদের হাতে প্রচুর ক্যাশ জমা আছে, তারা ইনকাম বন্ধ হয়ে গেছে, তখন তারা কি করতেছে, তারা গিয়ে বিএনপি লোকদের ওই টাকা দিয়ে কিনে নিচ্ছে, কিনে নিয়ে তারা বিএনপিতে যোগ দিচ্ছে, বিএনপিতে ভিড়তেছে। বিএনপি লোকেরা 15 বছর ধরে বুকা নাঙ্গা না খেয়ে আছে, তারা এখন সুযোগ পাইছে, তারা দেখছে ও আওয়ামী লীগ এখন আমাদের কাছে এসে পয়সা দিয়ে আমাদের দলে ভিড়তে চায়, ঠিক আছে আওয়ামী লীগের দিয়ে ভিড়াও ভিড়াও, তাহলে কি হবে, আমাদের পয়সা আসলো, আমাদের দল ভারী হইলো, আওয়ামী লীগ সন্ত্রাসী দেখে ব্যবহার করতে পারলাম, ব্যবহার করে আমরা ক্ষমতাটা নিশ্চিত করব। তারপর আওয়ামী লীগের দ্বারা আবার প্রয়োজনে লাথি মেরে দেবো, অসুবিধা নেই। কারণ এখন বিএনপির একটা বড় অপোনেন্ট হচ্ছে জামাত এবং ভবিষ্যতে যে ছাত্রদের রাজনৈতিক দল আসতেছে সেটা। তো এই যে একটা অবস্থা, এবং এখন এই 6 মাসে ছিনতাই বৃদ্ধি পাইছে। তারপরে ওই যে কি বলে, মানুষকে যে থ্রেট দিয়ে টাকা নেয়, ফোন করে এই এত টাকা দাও না হলে তোমার এই করবো, এইসব জাতীয় যেগুলো, এগুলো বৃদ্ধি পাইছে। এগুলো তো হাসিনা আমলে ছিল না। এখন এগুলো বৃদ্ধি পাইছে কেন? এটা বৃদ্ধি পাওয়া খুবই স্বাভাবিক। যে লোক আগে বালিশ নিচতলা থেকে 7 তলায় উঠায় 18,000 টাকা ইনকাম করতো, সেই লোকের ইনকাম এখন বন্ধ 6 মাস ধরে। এখন তো সে ভাই না পেরে না খেয়ে করবেটা কি? এখন তো সে ছিনতাই করবেই। এখন সে খুচরা অপরাধ করবে। সো এখন খুচরা অপরাধ বৃদ্ধি পাবে। এখন এই খুচরা অপরাধ বৃদ্ধি, এটাকে আপনি ঠেকাবেন কিভাবে? এদের জন্য সম্মানজনক কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে এবং অনেক হাই পেইং জবের ব্যবস্থা করতে হবে, কারণ তাদের লাইফস্টাইল ছিল হিউজ। কোটি কোটি আওয়ামী লীগার প্রচুর পয়সা দিয়ে ফুলে ফেপে, এই লোকদেরকে আপনি হঠাৎ করে যদি তাদের লাইফস্টাইল বাধ্য করে চেঞ্জ করে দেন যে তুমি গরিব থাকবা, তোমার ইনকাম শেষ, তুমি ব্যাংক থেকে যখন টাকা উঠাইতে যাবা ব্যাংক তোমার আটকায় দেবে, তোমার বস্তায় যে ক্যাশ আছে ওই ক্যাশ ছাড়া তুমি কিছু করতে পারবে না, এগুলো যদি হয়, ও আগামী বছরগুলোতেও কি করবে, ও কেমনে থাকবে, ও কোন জীবনযাত্রা বেছে নেবে? ও কি স্বাভাবিকভাবে একটা সন্ত্রাসী হয়ে উঠবে না আন্ডারগ্রাউন্ডে? এটা খুব ন্যাচারাল, তাই না? কালকে দিনের রেকর্ডটা দেখে নিব, কালকে দিনের রেকর্ড থাকতেও পারে নাও পারে। এটা খুব স্বাভাবিক যে সে তখন সন্ত্রাসী হয়ে উঠবে। তাহলে তার পরিবর্তন কিন্তু একদিনের ব্যাপার না। আপনি আইন করে আওয়ামী লীগের সব ট্রানজাকশন বন্ধ, এগুলো যদি করেও দেন, ওদের সব জমানো পয়সা ছিনিয়েও নেন, রাষ্ট্রায়ত্ত সম্পদে পরিণত করেন, তাহলেও কিন্তু হইতেছে না। ওর তো ভাই কর্ম করে খেতে হবে, না লোকে জেলে ভরেন, 3 বেলা খাবে আর শুয়ে থাকবে। কিন্তু আপনি 3-4 কোটি লোককে তো জেলে ভরতে পারবেন না। 3-4 কোটি লোককে তো আপনি মাটির নিচে পাঠিয়ে দিতে পারবেন না। 3-4 কোটি লোককে মঙ্গল গ্রহে পাঠাইতে পারবেন না, কোন একটা দ্বীপে ফালায় আসতে পারবেন না। এই 3-4 কোটি লোক আপনার এখানেই থাকবে, যাদের স্বভাব 15 বছর ধরে এতই নষ্ট হয়েছে, যারা এতই যোগ্যতাবিহীন লোক, যে দেশে হোক বিদেশে শ্রমিক হিসেবে হোক কোথাও কোনো কিছু করার তাদের যোগ্যতা নাই। ইভেন পড়াশোনা করা শিক্ষিত সার্টিফিকেটধারী লোকজন, তারাও ভুয়া সার্টিফিকেটধারী, এবং তারা ব্রেন না খাটাতে খালি পয়সা খাইতে খাইতে তাদের ব্রেন ডাল হয়ে গেছে। এইসব লোকরা কি করে খাবে বলেন? তারা তো অপরাধ করবেই। এখন তারা অপরাধ করবে, দেশে 3 কোটি 4 কোটি আওয়ামী লীগার, অ্যাটলিস্ট 1 কোটি আওয়ামী লীগার অপরাধ করবে, প্রতি মাসে 1 কোটি লোক নানান পদের অপরাধ করবে, আর আপনি আর্মি নামায় এগুলো শায়েস্তা করে বেড়াবেন? আপনি এটাই করবেন? কত বছর করবেন? তাদের তো খেয়ে পরে বাঁচা লাগবে, তাদেরকে মানে রিহ্যাবিলিটেট করা লাগবে না? এটা তো করতে হবে। তাদের রিহ্যাবিলিটেট করার কতগুলো দিক। এক হলো তাদের পুরাতন রাজনৈতিক যে সংস্কৃতি ওইটাতে যেন ফিরে না আসতে পারে, এইটার ব্যবস্থা করা। কারণ তাদের মন এখনো ওই ঝোঁকে আছে যে বিএনপি আসলেও ভালো, বিএনপি আসলে ওর সাথে ওখানে যোগ দিয়েতে বলবো আমি তোমাদের যত খুন খারাপে আমি করে দেবো, আমি এক্সপার্ট, আমি আওয়ামী লীগ, আমি ছাত্রলীগ, আমারে দাও, আমার খালি কিছু পয়সা দিলেই হবে, ভাগ দাও, ওকে। আর বিএনপি ওরকমই দল, বহুত লোককে অলরেডি অ্যাক্সেস দিছে, 15 বছর বিএনপির বহুত লোককে আওয়ামী লীগ কিনে রাখছে, আরো কিনবে, অসুবিধা নাই। তো এই সিস্টেমে আপনার তাদের রাজনৈতিক পুরাতন রাজনৈতিক সংস্কৃতিতে যেন তারা ফিরে যেতে না পারে, তারা ওয়েট করে আছে কিন্তু, যে এখন মনে একটু চাপে আছি, কয়টা দিন পরে আবার কিন্তু আগের সিস্টেম চালু হবে, আমরা আবার মার্কেট শুরু করবো, কয়েকদিন একটু কষ্ট করে থাকি।
এই আশায় আছে। তো ওই সিস্টেম যদি আবার ফিরে আসে, বিএনপি যে কারণে কুইক ইলেকশনের জন্য পুশ করতেছে, ওইরকম সিস্টেম ফিরে আসলেই এই সন্ত্রাসীরা আবার মাথা চাড়া দিয়ে উঠবে। তো আপনার পুরাতন রাজনৈতিক ব্যবস্থা যেন না আসে, নতুন রাজনৈতিক পরিবেশে তাদেরকে অভ্যস্ত করানো, এটা একটা পুশ। ইকোনমিকে এমন ভাবে চেঞ্জ করা যেন ভালো ভালো কর্মসংস্থান তৈরি হয়, আওয়ামী লীগেররাও যেন কর্ম করে খেতে পারে, এইটা এনশিওর করা। এবং মরাল পুশ বলে একটা জিনিস আছে, যেটা প্রথমে আলাপ করছিলাম, যেটা আমাদের টোটাল ডিসকাশনে বাইরেই লোকে রেখে দিছে, বাট এটা সর্বস্তরে এই মরাল পুশটা দরকার। হয় আওয়ামী লীগারদের সবাইকে চিল্লায় পাঠান, নাহলে হজ করতে পাঠান, নাহলে মেডিটেশনে পাঠান, নাহলে এতে কাফে বসান রমজান মাসে, কিছু একটা করেন। কিন্তু তা না হলে তো ভাই বছর বছর কিছু একটা করেন, ওদেরকে ধরে ধরে ওয়াজ মাহফিলে আনেন, তাদের শুদ্ধি সংস্কার করেন। কিন্তু আপনি তাদের শুদ্ধি সংস্কার না করে এমনি ফেলে রাখলে আপনার মিসক্রিয়েন্ট নানান পদের অপরাধ করতেই থাকবে। আর আমরা পুরাতন ফাঁসিবাদ ফিরে এসেছে, আমরা তাদের বিরুদ্ধে আর ছাড় দেব না কোনো, এইসব ডায়লগ দিয়ে তো ইট ডাজন্ট চেঞ্জ দ্য রিয়েলিটি অন দ্য গ্রাউন্ড। আপনার অ্যাকচুয়াল সংস্কারের দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিতে হবে, প্র্যাকটিক্যাল বাস্তবমুখী পরিকল্পনা, সেই জন্য কাজ করতে হবে। এই হলো একটা ব্যাপার। এরপর রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন, হ্যাঁ, এইটা নিয়ে অনেক আলাপ হয়েছে, এটা নিয়ে এই মুহূর্তে খুব একটা কথা বলবো না। একটা জরুরি বিষয় আলাপ করি, স্টারলিংক। স্টারলিংক নাকি বাংলাদেশে আসতেছে, তো আমাদের জনগণ অনেক খুশি, স্টারলিংক আসতেছে। আমাদের প্রধান উপদেষ্টা তিনি ইলন মাস্কের সাথে কথা বলেছেন, আমাদের প্রধানমন্ত্রী কোনো চা বিক্রেতা না, ও খুব খুশি। যেটা হইল, স্টারলিংক আসার পর আসলে আমাদের সমাজের উপরে বা রাষ্ট্রের উপরে আমাদের শাসকদের কোনো নিয়ন্ত্রণ আর থাকবে না, বিন্দু মাত্র আর থাকবে না। অবশ্যই নিয়ন্ত্রণ আগেই চলে গেছে, যখন থেকে আমরা ইন্টারনেট ফেসবুক এলাও করছি তখন শেষ পেরেক মারা হয়েছে ওটার কফিনে। আর এই কফিনে জাতি ঢুকতে শুরু করছে যখন থেকে এই টিভি এবং পত্রপত্রিকা আসছে। আবার কারো মনে হইতে পারে, উফ, সে টিভি বিরোধী হুজুর, সে মনে হয় কি মিডল এজেস বা ডার্ক এজেস আমাদের ফিরে যেতে বলতেছে। বিষয়টা দেখেন, টেলিভিশন বা এই পত্রপত্রিকা, এই প্রিন্টিং প্রেস, হ্যাঁ, এই পত্রিকা, এই জিনিসটা ইন এসেন্স কি করে, এটার দিকে একটু স্ট্রাকচারালি যদি তাকান তাহলে একেবারেই আপনি গ্রহণ করতে পারবেন না গণমাধ্যম জিনিসটা। গণমাধ্যম ব্যাপারটা আমাদের একটা রিয়েলিটি থেকে শুরু করি। আমাদের যত গণমাধ্যম আছে, এই গণমাধ্যমগুলো মোরালেস কন্ট্রোল হয় আমেরিকার দ্বারা, পলিসি কন্ট্রোল, এটা সেটা এভরিথিং আমেরিকার দ্বারা। কিভাবে? ওয়ার্ল্ডের যত নিউজ তৈরি হয়, বেশিরভাগ নিউজ তৈরি হয় প্রো ওয়েস্টার্ন মিডিয়া থেকে, মিডিয়া হাউস থেকে। একটা মিডিয়া হাউস আন্ডারে অনেক পত্রপত্রিকা, টিভি চ্যানেল এগুলো থাকে। এই রিয়েলিটি যারা জানেন তারা আমার পরের কথাগুলো মনে হয় বুঝতে পারবেন, কিন্তু যারা জানেন না তাদের মনে হবে পৃথিবীতে হাজার হাজার চ্যানেল, বিবিসি, সিএনএন, ফক্স নিউজ, এনবিসি, এটা সেটা অনেক অনেক, আল জাজিরা, বাংলাদেশে এটা আছে ওটা আছে, অনেক অনেক আছে। তো বাংলাদেশে প্রথম আলোকে যে কারণে অফ করা যায় নাই, সেই বিষয়টা হইলো যে একটা সমাজের মধ্যে জনমত গড়ে তোলা, কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে, হ্যাঁ, এই জনমত গড়ে তোলার কাজটা পত্রপত্রিকা করে, আর আমাদের রাজনৈতিক নেতারা সমাবেশের মাধ্যমে করে। বাট জিনিসগুলো বদলাচ্ছে। আগে জনমত, 50 বছর আগে জনমত গড়ে তুলতে হলে একটা সমাবেশ হবে, ওখানে একজন এসে খুব মানে ইম্প্যাক্টফুল একটা বক্তব্য দিবে, একটা মানুষ হয়তো তার 50 বছরের জীবনে এরকম 2-4টা বক্তব্য শুনছে। একটা বিশাল সমাবেশে গেছিলাম, তারা ওল্ড জেনারেশন, ভেরি ওল্ড জেনারেশন, তারা স্মৃতিচারণ করে, আমি এরকম সমাবেশে গেছিলাম, সেখানে অমুকের ভাষণ শুনছিলাম, খুব মনে আছে। আর আমরা এখন দিনে 10টা ভাষণ শুনি, 20টা ভাষণ শুনি। ওই মানুষটার জীবনে পত্রপত্রিকা তেমন মানে মতামত তৈরিতে প্রভাব ফেলতো না। আজকে থেকে 20 বছর আগে জনমত তৈরিতে ইনকিলাব পত্রিকার কথা অনেকের মনে আছে। বাংলাদেশে বিপ্লবী জনমত তৈরিতে বা
আহ, বাংলাদেশপন্থী জনমত তৈরিতে ইনকিলাব পত্রিকাটা অনেক অবদান ছিল, যেটা লোভের কারণে ইনকিলাবের যেই পরবর্তী সম্পাদক বাহাউদ্দিন, বাহাউদ্দিন মনে হয়, খালেদা কাছ থেকে মন্ত্রিত্ব না পেয়ে সে পরে আওয়ামী লীগ হয়ে গেল। যখন সে পল্টি দিল তখন ইনকিলাব পত্রিকার সব পাঠক গেল গা। এটা অনেকের স্মরণ আছে, যারা ইনকিলাব পড়তেন জানুন। ওই সময় পত্র পত্রিকা মানুষের জনমত গড়ে তোলার কাজে ব্যবহৃত হতো। জনমত দুই ভাবে গড়ে তোলা যায়, খারাপ শাসকের বিরুদ্ধে জনমত, আবার ভালো শাসকের বিরুদ্ধে জনমত। আর পক্ষের জনমতের কথা বাদ দিলাম, দুইটাও আবার করা যায়। তো এখন আমরা হাসিনার বিরুদ্ধে দেখছি জনমত গড়ে তুলতে আমাদের ফেসবুককে ব্যবহার করা হয়েছে, ভেরি গুড। আচ্ছা, আমরা যদি আজকে একটা ভালো শাসক পাই, মনে করেন ডক্টর ইউনূস ভালো শাসক, ডক্টর ইউনূসের বিরুদ্ধে জনমত গড়ে তুলতে যদি ফেসবুককে ব্যবহার করা হয়, আপনি কি করবেন? অলরেডি আমরা দেখতেছি আওয়ামী লীগ এই কাজটা করতেছে, পুশ করতেছে, প্রচুর বুস্ট করতেছে, স্পন্সর্ড পোস্ট, অনেক টাকা পয়সা ব্যয় করতেছে। আর যদি আমেরিকা চায়, তখন ফেসবুকে আওয়ামী লীগ পন্থী পোস্ট, বক্তব্য, ভিডিও এগুলো ছড়াবে বেশি। এগুলো দিনের পর দিন দেখতে দেখতে মানুষের এরকম, আজকে আমরা যখন কুয়েটে হামলার ঘটনা দেখে আমরা ছাত্রদলকে ছি করতেছি, কালকে এরকম আরেকটা ভিডিও মনে করেন আপনারা দেখলেন, অমুক জায়গায় নারায় তাকবীর স্লোগান দিয়ে এই করছে, মানুষজন সবার নিউজ ফিডে আসলো, সবাই ছাত্র শিবিরকে ছি করলো। তারপর আরেকটা আসলো, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অপকর্মটা করতেছে, মানুষ ছি করলো। এভাবে 2 সপ্তাহ 2 মাস চলতে দেন, দেখেন কেমনে জুলাই বিপ্লবটা ধ্বংস হয়ে যায়, কিভাবে জুলাই বিপ্লবের বিরুদ্ধে জনমত গড়ে ওঠে। ইট ইজ দ্যাট সিম্পল। ফেসবুক চাইলে এটা করতে পারে, এবং ফেসবুক যেটা করে না তা না, ফেসবুক এটা করে, অ্যাক্টিভলি করে, হয় এই পক্ষে নালে ওই পক্ষে, যে সাইডে চায়। কারণ ফেসবুকে রিয়েলি আমরা যত মানুষকে অ্যাড করছি বা ফলো দিছি, তাদের পোস্ট আমরা সিরিয়ালি পাই না। ফেসবুক আমাদের সামনে যা এনে দেয় তা পাই, এবং যাদেরকে আমরা ফলো দিই না তাদের পোস্টও আমরা পাই। ফেসবুক বলে সাজেস্টেড পোস্ট। সো ফেসবুক সাজেস্ট করে তুমি এই ভিডিওটা দেখো, কুয়েটে এটা হয়েছে, অথবা তুমি এই ভিডিও দেখো আওয়ামী লীগারদের বাড়ি পুড়ায় দিচ্ছে, তুমি ভিডিও দেখো হিন্দুদের বাড়ি পুড়ায় দিচ্ছে। ফেসবুক কি সাজেস্ট করে আমাকে, এটা আসলে আমেরিকা আমাকে সাজেস্ট করে। এমন না যে ফেসবুকে মার্ক জাকারবার্গ একজন ফেরেশতা একটা সফটওয়্যার বানায় দিয়ে আল্লাহর ওয়াস্তে ছেড়ে দিছে, আর সফটওয়্যার নিজের মন মতো করে, হ্যাঁ না, সফটওয়্যারের নিজের মন বলে কিছু নাই। মনে হয় ইঞ্জিনিয়ারদের এটা তো বোঝার কথা, সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের। আর যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার না, তারাও এতদিনে বুঝে গেছে অ্যালগোরিদম একটা কি জিনিস। এগুলো একটা স্মোক স্ক্রিন, যা দিয়ে মনে হয় যে একটা কি বলবো, নিরপেক্ষ সামথিং, বাট আসলে নিরপেক্ষ কিছু না। তো এই গণমাধ্যম জিনিসটা দিন দিন কিভাবে ইভেন আমাদের বাংলাদেশিদের হাতছাড়া হয়ে গেছে, সেটা খেয়াল করেন। আগে আমাদের বাংলাদেশিদের কি ছিল, বিভিন্ন পত্রিকা ছিল, যুগান্তর, নয়া দিগন্ত, আমার দেশ, তারও আগে ইনকিলাব, জনকণ্ঠ, এইসব এক এক সময় এক একটা প্রমিনেন্ট পত্রিকা ছিল, ইত্তেফাক। বাংলাদেশে বসে বাংলাদেশি মানুষজন এই সমস্ত পত্রিকা লিখত, আর তা দ্বারা জনমত গড়ে উঠত, কারো ভালো শাসকের পক্ষে বা বিপক্ষে, খারাপ শাসকের পক্ষে বা বিপক্ষে। কোন কোন সাংবাদিক লিখতো আমরা তাদেরকে কিন্তু চিনিও না, তারা বিদেশি কারো টাকা খেয়ে লিখতেছে কিনা তাও আমরা জানি না, বাট এই পত্রিকাগুলো লিখতো, জনমত গড়ে উঠত। আস্তে আস্তে পত্রিকাগুলো সরে যেতে লাগলো, প্রিন্টেড পত্রিকা কেউ পড়ে না, এখন মানুষ ফেসবুকে নিউজ দেখে, ইউটিউবে দেখে। আর প্রিন্টেড পত্রিকা না হয় কত জায়গায় বিলি হবে, এটা আমরা কন্ট্রোল করতে পারি, এটা আমরা ঠেকাইতে পারি। আমাদের দেশের জনগণের কন্ট্রোল এটার উপর থাকে, দেশের শাসকদের কন্ট্রোল থাকে। কিন্তু ফেসবুকে এবং ইউটিউবে কোন জিনিস যে কারা কি দেখবে, এটার উপর আমাদের আর শাসকদের বা জনগণের কারো কোনো কন্ট্রোলই থাকে না। আমরা যদি বলি প্রচুর প্রচুর শেয়ার করেন, আপনি আমি প্রচুর শেয়ার করতে থাকবো একটা ভিডিও বা একটা কন্টেন্ট, স্টিল ফেসবুক যদি স্পেসিফিক্যালি চায় যে না এই কন্টেন্টটা আমরা শেয়ার হতে দিব না, স্প্রেড হতে দিব না, শেয়ার হবে আপনার ফ্রেন্ডের টাইমলাইনে, কিন্তু কেউ দেখবে না। আপনারা জানেন ফিলিস্তিন নিয়ে যখন আপনারা শেয়ার দিচ্ছেন, এটা টাইমলাইনে কোনো রিচ হয় নাই, কারণ নিউজ ফিডে যায়নি। ফিলিস্তিনে প্রচুর মানুষ প্রচুর কিছু অনেক কন্টেন্ট শেয়ার দিচ্ছে, এটা রিচ হয়নি কেন? কারণ আমেরিকা অ্যাক্টিভলি চেয়েছে ফেসবুক প্যালেস্টাইন বিষয়ে ফেসবুকে কোনো পোস্ট রিচ না হোক, সো হয়নি। আমেরিকা অ্যাক্টিভলি চেয়েছে হাসিনা বিরোধী কন্টেন্ট রিচ হোক, জনগণের কাছে যাক, সো এটা ঘটছে। তার মানে আগে আমাদের
প্রিন্টেড পত্রিকা আমাদের যতটুকু বা কন্ট্রোল ছিল ওই কন্ট্রোলটা আমরা হারাইলাম। আস্তে আস্তে প্রিন্টেড মিডিয়াগুলো কাগজ থেকে বের হয়ে ফেসবুকে চলে আসলো। সো ইভেন টেলিভিশন তারা টিভিতে একটা নিউজ দেওয়ার আগে ফেসবুকে একটা পোস্ট দেয়, একটা শর্ট ভিডিও দেয়, মোবাইল থেকে ডাইরেক্টলি একটা নিউজ কভার করার চেষ্টা করে। আর যেই ফেসবুকে তারা কন্টেন্ট দেয়, কিন্তু কোন কন্টেন্ট জনগণের কাদের কাছে পৌঁছায়, জনমত গড়ে তোলা হবে কার পক্ষে বা বিপক্ষে, এটা আবার আমেরিকা কন্ট্রোল করে। এই সেম কন্ট্রোল মেকানিজম প্রিন্ট মিডিয়াতেও বহু আগে থেকে আমেরিকার হাতে ছিল। যখন আমরা পত্রিকা ছাপাতাম, ছাপানো পত্রিকা পড়তাম, এইরকম অবস্থায় যে হাসিনার এগেনস্টে আমরা ইন্টারনেট এবং ফেসবুক ব্যবহার করে হাসিনাকে উল্টে দিয়েছি, জনমত গড়ে তুলেছি, জনগণকে রাস্তায় নামিয়েছি। আজকে ভারতে বসে ফেসবুক লাইভে এসে বা জনগণকে কথাবার্তা বলে আওয়ামী লীগেরা যদি ইন্টারনেট, সেই একই ইন্টারনেট ব্যবহার করে, একই ফেসবুক ব্যবহার করে, আমরা আজকে যে শাসককে এই মুহূর্তে কম বেশি সবাই চাচ্ছি যে ইউনূস মোটামুটি থাকুক কয়দিন, এই শাসককে যদি উল্টে দেয়, এর বিরুদ্ধে যদি জনগণ জনমত গড়ে তোলে, এর বিরুদ্ধে যদি ৩ কোটি আওয়ামী লীগেরকে রাস্তায় নামায়, ১ কোটি আওয়ামী লীগেরকে রাস্তায় নামায়, যদি রাস্তায় নামাইতে পারে, আমরা মনে করতেছি হয়তো পসিবল না, দ্যাটস অ্যানাদার কেস, বাট স্ট্রাকচারালি ওই একই স্ট্রাকচার রয়ে গেছে। যে স্ট্রাকচার আমরা ব্যবহার করছি, আমেরিকা যেটা অ্যালাউ করছে অ্যাক্টিভলি, যে ঠিক আছে হাসিনা পতনে এই পোস্টগুলো ছড়ায় যাক, সেটা হয়েছে। একই স্ট্রাকচার ব্যবহার করে কালকে যদি আমেরিকা চায়, যে কারণে হাসিনা প্রচুর ট্রাম্পকে লবিং করার চেষ্টা করছে, যে ইউনূস সরকারের বিরুদ্ধে জনমত গড়ে তুলবো, আওয়ামী লীগেরা পোস্ট দিতে থাকবে, ওদের বিভিন্ন লোকজন দেশ বিদেশ থেকে পোস্ট দেবে, ওদের চিন্তাবিদ, ওদের ভালো লেখক সাহিত্যিক যারা বহুত আছে এরকম, তারা লিখবে এবং এগুলো ছড়াবে এবং জনমত গড়ে উঠবে। আর আমাদের ইউনূস সরকারের বিরুদ্ধে অনেক গোপন তথ্য ফাঁস, এই সেই এগুলো ছড়াবে, তখন এটা হবে। তাহলে যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে গণমাধ্যম স্ট্রাকচারালি এমন একটা জিনিস যেটা শাসক এবং জনগণ, আমি ভালো শাসক অর্থে বুঝাচ্ছি, এর মাঝখানে হাত ঢুকায় রাখে। এবং মজার ব্যাপার হলো শাসকের চেহারা লোকে চেনে, কিন্তু পত্রিকায় যেই লোক লেখে ওই লোকের চেহারা কেউ চেনে না। প্রথম আলোর যত সাংবাদিক কয়জন তাদেরকে চেনে, ব্যক্তিগতভাবে চেনে, যতটা একজন শাসককে একটা মানুষের চেনা দরকার সেরকম একটা লোক। আপনারা এটা কি অ্যালাউ করবেন ভেবে দেখছেন? কালকে যদি বাংলাদেশের সব টেলিভিশনকে বাধ্য করা হয়, যেটা নর্মালি হয় যখন জাতির উদ্দেশ্যে প্রধানমন্ত্রী ভাষণ দেয় বা ডক্টর ইউনূস ভাষণ দেয়, তখন কিন্তু সমস্ত টেলিভিশন বিটিভি থেকে ওইটা নিয়ে সম্প্রচার করে, অন্য কিছু দেখায় না, গোটা জাতি ওই কন্টেন্টটা দেখবে, যেহেতু শাসক কথা বলতেছে, সরাসরি জনগণের সাথে কথা বলতেছে, তখন বাধ্য করা হয় এবং ওই লেখাগুলো পত্রিকায় আসে। এবার মনে করেন বিটিভিতে একজন বক্তব্য দিচ্ছে, কিন্তু সেটা মুখোশ পড়ে আছে, জাতির উদ্দেশ্যে ভাষণ হবে, আপনি ভাষণটা শুনবেন বা পড়বেন, কিন্তু কে বলছে তার নাম আপনি জানেন না, তার মুখে একটা মুখোশ, এখানে লেখা বিশেষ সংবাদদাতা, স্টাফ রিপোর্টার, ঠিক আছে, সে একটা কথা বলতেছে, সে জনমত গড়ে তুলতেছে কোনো কিছুর পক্ষে বা বিপক্ষে, ফিলিস্তিনের পক্ষে বা বিপক্ষে, আওয়ামী লীগের পক্ষে বা বিপক্ষে, বা অন্য কোনো ইস্যু নিয়ে পক্ষে বা বিপক্ষে, তার কথা দ্বারা জনমত একদিক থেকে আরেক দিকে ঝুঁকে যাচ্ছে, কিন্তু তাকে কেউ চেনে না, মুখে একটা মুখোশ, লেখা বিশেষ সংবাদদাতা। বাট মিডিয়া কি সেই কাজটাই করতেছে না? আমরা এই যে মাত্র একটা বিপ্লব হয়েছে, একটা নতুন বাংলাদেশ হয়েছে, এই নতুন বাংলাদেশটাকে ধরে রাখার জন্য, হেফাজত করার জন্য সবার কত আবেগ, সবার কত ইচ্ছা, প্রচেষ্টা, এটাকে কি আপনারা এরকম কোনো অজানা অচেনা লোকের হাত দিয়ে নষ্ট হতে দেবেন? যে আমি চিনি না জানি না এরকম একটা লোক একটা পত্রিকায় একটা জায়গায় একটা লেখা লিখলো, সেটা 10 লাখ বা 20 লাখ লোক পড়ে তাদের মাথা গরম হয়ে গেছে, ইউনূস সরকারকে এর চরম মূল্য দিতে হবে, মাথা গরম হয়ে গেছে। কিন্তু লোকটাকে কি আওয়ামী লীগ টাকা দিছে? লোকটাকে কি টাকা দিছে? আজকে না, 6 মাস আগে বা আরো আগে টাকা দিয়ে রাখছিল? বা কি হয়েছে? ও কি রিসেন্টলি ইন্ডিয়া ঘুরে আসছে? ও কি রিসেন্টলি দুবাই ঘুরে আসছে? ও রিসেন্টলি কই গেছে? ওর পাসপোর্টটা দেখি, ও ফোনে কার সাথে কথা বলে, ও ফেসবুক আইডি দেখি, কিছুই আপনি জানেন না। কেন? বিশেষ সংবাদদাতা, খালি প্রথম আলো পত্রিকার ফার্স্ট পেজে আসছে, কিন্তু তাতে 20 লাখ 50 লাখ লোক মাথা গরম হয়ে গেছে।
কারো পক্ষ বা বিপক্ষ, আপনি যে রাষ্ট্র টিকিয়ে রাখতে চাচ্ছেন, যে বিপ্লব টিকিয়ে রাখতে চাচ্ছেন, ওর বিরুদ্ধে চলে গেছে। আপনি কেন এটা অ্যালাউ করবেন? এবং এই যে ব্লাইন্ডলি গণমাধ্যমের স্বাধীনতা, এইরকম একটা সিস্টেমকে কেন একদম দায় মুক্তি দিয়ে রাখা হয়েছে, ছাড়পত্র দিয়ে রাখা হয়েছে যে তুমি যা খুশি লিখবা? তোমার তোমার তুমি কে এটা লোকের জানার দরকার নাই, তোমার কথা লোকে পড়বে। 50 লাখ লোক, আমরা 50 লাখ লোকের বাসায় প্রতিদিন দরজার তল দিয়ে একটা পত্রিকা পাঠিয়ে দেব, তুমি সেখানে লিখবে। তুমি প্রথম আলো বা আমার দেশ বলো, না দিগন্ত বল, যে কোনো একটা পত্রিকায় তুমি চাকরি করো, তোমার নাম কারো জানার দরকার নাই, তুমি একটা লেখা লিখবা যা দ্বারা 50 লাখ পরিবার প্রভাবিত হবে, এবং এক একটা পরিবার মানে 5 জন করে মানুষ, 50 গুণ 5, 2.5 কোটি লোক যেটা দ্বারা প্রভাবিত হবে, তারা সরকার একটা ভালো শাসকেরও বিপক্ষে চলে যেতে পারে। তোমার নাম কেউ জানবে না, তুমি লেখো, তোমাকে ভালো বেতন দিচ্ছি। তখন আমাকে আমেরিকা থেকে একটা লোক ফোন দেবে, বা বাংলাদেশে আমেরিকার এজেন্ট বা ইন্ডিয়ার এজেন্ট ফোন দেবে, ফোন দিয়ে আমাকে কিনে নেবে সাইলেন্টলি, এগুলো কেউ জানবে না, কারণ আমি বিশেষ সংবাদদাতা, স্টাফ রিপোর্টার। এই যে গণমাধ্যম জিনিসটা স্ট্রাকচারালি প্রবলেম্যাটিক। আমরা কোনোদিন টেলিভিশনে কোনো নিউজ সংবাদ পাঠককেও আমরা মুখোশ দিয়ে বিশ্বাস করবো না, যে সে মুখোশ দিছে কেন, তাহলে সে কথা বলতেছে কেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে, মুখোশ কেন, ওর নাম জানি না, ও কে আমি জানতে পারতেছি না। কিন্তু সামহাও গণমাধ্যম এটা করতে পারবে, এটা আল্লাহ ওদেরকে বলছে যে এটা ওদের অধিকার। এই যে সকল গণমাধ্যমের অধিকার বা স্বাধীনতা বা ইত্যাদি ইত্যাদি, এই জিনিসগুলো আমাদেরকে আমেরিকা শিখাই দিয়ে গেছে, ব্রিটিশরা শিখাই দিয়ে গেছে। কেন? কারণ ওই গণমাধ্যমের ওই যে বিহাইন্ড দ্য সিন, ওই লোকদেরকে না 50-60টা লোককে ওরা পয়সা দিয়ে কিনে রাখে, ওরা কন্ট্রোল করে। এভিডেন্ট, সবাই জানে, ওয়াকিবহাল মহল জানে। তাহলে আমাদের এই গণমাধ্যমকে কি স্ট্রাকচারালি সংস্কার করা দরকার না? কারণ যেই গণমাধ্যম ব্যবহার করে আমরা হাসিনাকে উল্টাইছি, জেনে রাখবেন যে ওই একই গণমাধ্যম ব্যবহার করে আপনার আমার পছন্দের শাসক সরকারকেও উল্টে দেওয়া যাবে যদি আমেরিকা চায়। এবং প্রচলিত গণমাধ্যম, তা আমরা না হয় যে বই প্রিন্ট পেপার ছাপাতে দেব না, তুমি তোমার এখানে ভারতীয় এজেন্ট তোমার পত্রিকায় কাজ করে, তুমি প্রথম আলো বন্ধ করে দিলাম। আপনি প্রথম আলো অফিস সিলগালা করতে পারবেন, কিন্তু ফেসবুক পেজ তো ব্লক দিতে পারবেন না, ইউটিউব চ্যানেল তো ব্লক দিতে পারবেন না। ওইটা ব্লক দিলে আমেরিকা বলবে ফেসবুক বন্ধ, বাক স্বাধীনতায় হস্তক্ষেপ, দাও তোমাদের অমুক অর্থনৈতিক সুবিধা বন্ধ করে দিলাম। আমেরিকা বাংলাদেশের উপর একটি অবরোধ দিল, বাংলাদেশে 10 জন ব্যক্তির উপর স্যাংশন দিল, 10টি প্রতিষ্ঠানের উপর স্যাংশন দিল। বাংলাদেশে তখন না ফেসবুক অফ করা যাবে না। কেন? কারণ ফেসবুক ব্যবহার করে বাংলাদেশের মধ্যে কারো বাংলাদেশের জনমত প্রভাবিত করে আমেরিকা, এটা টাচ করা যাবে না। শুধু ফেসবুক না, প্রথম আলো ব্যবহার করেও বাংলাদেশের জনগণের মধ্যে জনমত প্রভাবিত করে আমেরিকা। সো আপনি হাসিনার পতন ঘটাতে পারবেন, কিন্তু প্রথম আলোর আপনি কিছুই করতে পারবেন না। প্রথম আলোর করতে পারলে আরেকটা পত্রিকা করতে পারবেন না। স্ট্রাকচারালি পত্রিকা, টেলিভিশন, ফেসবুক, এই জিনিসগুলো থাকবে, কেননা এইখানে সংবাদের সাথে সংবাদ বাহক ডিসকানেক্টেড। এই স্ট্রাকচারটা প্রবলেম্যাটিক। সো এই যে আর একটা ফলস ডিলেমা আমাদেরকে দেওয়া হয় যে প্রথম আলোর ধ্বংস চাই, আমার দেশ এগিয়ে যাক, প্রথম আলো বাদ, নয়া দিগন্ত বা সামথিং। দিস ইজ আ ফলস ডিলেমা। এটা স্ট্রাকচারালি প্রবলেম্যাটিক। সংবাদ থেকে সংবাদ বাহককে বিচ্ছিন্ন করাটাই হলো মিসক্রিয়েন্ট, খারাপ ইবলিশ লোকদেরকে অনুপ্রবেশের সুযোগ করে দেওয়া। কেন আমরা সিস্টেম্যাটিক্যালি সেই সুযোগ দেবো? একটা সিস্টেম কেন সিস্টেমিক ভাবে এই সুযোগটা দেবে? এটা হওয়া উচিত না। এই জিনিসটা পরিবর্তন ইজিলি করা যায়। কিভাবে করা যায় আপনাদের চিন্তা করা উচিত, বাট ইজিলি করা যায়। তারপরে আমাদের গণতান্ত্রিক যে রাজনৈতিক ব্যবস্থা, একটা মার্কা দেখে সিল মেরে দেয়। দলীয় মার্কার যদি কোনো মূল্য না থাকে, ব্যক্তি দেখে যদি ভোট দেওয়া হয়, তাহলে আপনি দেখবেন প্রচলিত সিস্টেম ভেঙে পড়বে। খারাপ সিস্টেম, ব্যক্তিকে দেখে ভোট দেবে। যে ব্যক্তিকে চিনি না, মনোনয়নে দৌড়াদৌড়ির কিছু নেই, জনগণ যাকে চেনে, জনগণ তার চেহারার উপর একটা সিল মেরে দিয়ে আসবে, শেষ। কোনো ধানের শীষ না, কোনো নৌকা না, কোনো দাড়িপাল্লা না। কারণ আপনার ওই মার্কা দেখে যখন আমি সিল দিচ্ছি, ডাইরেক্ট ব্যক্তিকে চিনি না, যে মার্কার উপর আমার আস্থা আছে। ভাই বিহাইন্ড দ্য সিন ও তো পয়সা দিয়ে মনোনয়ন কেনে, আমরা তো জানি। ইভেন জামায়াতে ইসলামের মধ্যে পয়সা দিয়ে মনোনয়ন না কিনলেও অনেক নোংরা নেগোসিয়েশনের মাধ্যমে অনেক কাহিনী হয়। সেটা কি দরকার?
জনগণ শাসক চুজ করতে চায়, জনগণকে অপশন দাও ডাইরেক্টলি, জনগণ আমি এর চিনি, ওর চেহারার উপর সিল মেরে দিলাম, ভোট হয়ে গেল। কিন্তু না, একটা লেভেল থাকবে, আমি সেইটাতে ভোট দেব, কিন্তু বিহাইন্ড দ্য সিন ঘটনা আমি জানবো না। ওই রাজনৈতিক দলের কার্যক্রম কেমনে চলে, ইলেকশন ক্যাম্পেইনে খরচ করতে আসে, কোন ব্যবসায়ী দেয়, কিচ্ছু আমি জানবো না। খালি ওরা গরম গরম কথা বলবে, ভারত বিরোধী কথা বলবে, বা জামাত শিবির রাজাকার বিরোধী কথা বলবে, ইত্যাদি দিয়ে আমি আবেগে পড়ে তাকে ভোট দেব। এইটা স্ট্রাকচারালি শয়তানকে আমরা সুযোগ করে দিচ্ছি। গণমাধ্যম বলে আমাদের এখানে যা আছে, ফেসবুক বলে যা কিছু আছে, এবং সেটার ইভেন ফিজিক্যাল ইন্টারনেট কানেক্টিভিটি আমরা নিজেদের কন্ট্রোলে রাখতেছি না। ভালো শাসক চাইলে এটা অফ করার কোনো সুযোগ নাই, যে আওয়ামী লীগেরা এটা ব্যবহার করে দেশে একটা ফিতনার পরিবেশ সৃষ্টি করতেছে, খারাপ পরিবেশ সৃষ্টি করতেছে, অফ করে দিই, এটারও সুযোগ নাই। এটার সুযোগ আমাদের আমেরিকার হাতে। ফিজিক্যাল লেয়ার, নেটওয়ার্কিং যারা জানেন, আমরা বলি ফিজিক্যাল লেয়ারও তাদের হাতে, আপনার সফটওয়্যার লেয়ারও তাদের হাতে, নেটওয়ার্ক টপোলজি সবকিছু এখন তাদের হাতে, এভরিথিং তাদের হাতে, সেমিকন্ডাক্টরও তাদের হাতে, সবকিছু তাদের হাতে। তা আপনি তখন তাদের হাতে টুল হিসেবে, পুতুল হিসেবে প্লে আউট হচ্ছেন। এরকম মৌলিক কয়েকটা জায়গায় যদি পরিবর্তন হয়, স্পেশালি বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে জনমত পরিবর্তন করার যে মাধ্যমগুলো, এই মাধ্যমগুলোর দিকে দৃষ্টিপাত করা, এই মাধ্যমকে স্ট্রাকচারালি চেঞ্জ করা এমনভাবে যে সংবাদ থেকে সংবাদ বাহক যেন বিচ্ছিন্ন না হয়, সংবাদ থেকে সাংবাদিক যেন বিচ্ছিন্ন না হয়। একটা সংবাদ আমি দেখবো, এই সংবাদটা কে লিখছে, ও গ্রামের বাড়ি কোথায়, টুঙ্গিপাড়ায় না বগুড়ায় না কোথায়, ওর বয়স কত, কোন ইউনিভার্সিটিতে পড়ছে, কোথায় কি, কার কার সাথে ছবি আছে, ফেসবুক পোস্টটা দেখি, ফেসবুক আইডিটা দেখি, এটা দেখি ওটা দেখি, ওর ফেসবুক আইডি স্ক্রিনশট, ওর বহুত কিছু পাবলিক থাকতে হবে, ও কোন দেশে গেছে, বিদেশে কার সাথে দেখা করছে, ও ফোনে কার সাথে কথা বলে, সবকিছু পাবলিক থাকতে হবে। কারণ তুমি ভাই 50 লাখ লোক, 2-2.5 কোটি লোকের তুমি জনমত প্রভাবিত করবে, আর তোমার পাবলিক সম্পদের হিসাব, তুমি কোথায় যাও না যাও, এটার হিসাব জনগণ জানবে না কেন? কেন এমপি মন্ত্রীদের তো, আমাদের সরকারি যারা কর্মচারী, তাদের তো সম্পদের হিসাব দাখিল করতে হয়, তাদের তো সেই জায়গায় না আমার ব্যক্তিগত ব্যাপার, আমি সম্পদের হিসাব কেন দাখিল করব, এটা তো বলে না। কিন্তু সাংবাদিক মানে আপনার সবকিছুর ছাড় আছে, আপনি ওই এমপি মন্ত্রী ওগুলোও গণার টাইম নেই, আপনি এর থেকেও উপরে। কেন? কারণ আপনি জনমত প্রভাবিত করার জন্য বাংলাদেশের শাসকদের চেয়েও বড় শাসক যারা, মার্কিন সাম্রাজ্যের যে সম্রাট, ওই সম্রাটের ডাইরেক্ট অধীনে চাকরি করেন। আপনি হাসিনাও গোনেন না, আপনার ডক্টর ইউনূসও গোনার দরকার নেই, আপনি যখন সংবাদ কর্মী, আপনি যখন সাংবাদিক। দিস ইজ দ্য স্ট্রাকচার, ইন এসেন্স দিস ইজ দ্য স্ট্রাকচার। এই স্ট্রাকচার ভেঙে দেওয়া উচিত, এবং শাসকদের যতটুকু না ট্রান্সপারেন্সি থাকা দরকার, তার চেয়ে এই সংবাদ বাহকদের ট্রান্সপারেন্সি আরো বেশি থাকা দরকার, যে জনগণকে আমাদের ডিসাইড করতে দেওয়া উচিত। প্রথম আলো বা নয়া দিগন্ত বা আমার দেশে এটা দেখে না, কারণ ওটা দেখে ডিসাইড করলে ওর পিছনে একটা সাংবাদিককে পয়সা দিয়ে বিহাইন্ড দ্য সিন কিনে নিছে, ইভেন আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমানও জানবে না, প্রথম আলো সম্পাদকও জানবে না। এবং এগুলো ঘটে, তো টাকা দিয়ে ব্রেন কেনা বেচা হয়। এটা যেন না হয়, আমরা রিয়েলি জনগণকে স্বাধীনতা দিচ্ছি, দেওয়া উচিত যে তুমি একটা সংবাদ পড়তেছো, এই সংবাদটা এই লোক নিয়ে আসছে, তুমি এই লোককে বিশ্বাস করলে সংবাদ বিশ্বাস করো, যদি ওই লোককে বিশ্বাস না করো সংবাদ বিশ্বাস করো না, সিম্পল। এইটাই কি রিয়েলি গিভিং চয়েস ব্যাক টু দ্য পিপল? এটাই কি হওয়া উচিত না? কিন্তু আমাদের যে ভোটের সিস্টেম, আমাদের যে গণমাধ্যম যা কিছু, এটা একটা ইলিউশন দেয় যে হ্যাঁ আমার চয়েস আছে, আমার ভয়েস আছে, বাট অ্যাকচুয়ালি আমার ভয়েস নাই, এবং আমার ভোটে আমার মন মতো শাসক আমি নির্বাচিত করি না। মূলত পুঁজিবাদী ব্যবসায়ীরা আমাকে যে 2-4টা অপশন সামনে হাজির করে দেয়, সে সবাইকেই ফান্ডিং করে, সেই অপশনগুলোর মধ্য থেকে আমি চুজ করি, এবং যখন এই অপশন এনে দেয় অটোমেটিক ওই লোকেরা ওই ব্যবসায়ীদের কেনা দাস হয়ে যায়। আর এই গণমাধ্যমে আমি এই পত্রিকা বাদ দিয়ে আরেক পত্রিকা, ফলস ডিলেমা, আমাকে বলা হয়েছে তুমি শুয়ারের মাংস খাবা না মদ খাবা, এরকম ব্যাড চয়েস দেওয়া হয়েছে, এই পত্রিকা না ওই পত্রিকা না, ওইটা এটা বাদ ওইটা পড়বো, ওটা বাদ ওইটা পড়বো। কিন্তু কোথাও আমি বুঝতেছি না যে আমাকে আসলে সংবাদ যে আনছে, ওর বিশ্বাসযোগ্যতার ভিত্তিতে সংবাদ গ্রহণ করতে হবে, এটা দেখতে হবে। এই কাজটা কিন্তু জুলাই আগস্টের পর আমাদের তরুণ সমাজ অনেক করছে এই কাজটা। ফেসবুকে একটা পোস্ট দেখলে আগে দেখি তো জুলাই আগস্টে হাসিনার পক্ষে না বিপক্ষে পোস্ট দিছে,
এখন যারা হাসিনা পক্ষে পোস্ট দিছিল তারা অন্তত পোস্ট হাইড করছে, কিন্তু হাইড করলেই আমাদের তরুণরা তাতে সন্তুষ্ট হয়নি। তাদের কথা হচ্ছে জুলাই আগস্টে তুমি সাইলেন্ট ছিলা, তোমার এখানে তো আইডিতে গিয়ে কোনো পোস্ট পাই নাই হাসিনা বিরোধী, তার মানে তুমি অ্যাপোলজেটিক, তুমি আসলে মুজিববাদী, সো তোমার কথা বিশ্বাস করবে না, ইগনোর, তুমি বাদ। তার মানে দেখেন আসলে যে ব্যক্তির উপর আস্থার ভিত্তিতে যে একটা পোস্ট আমরা গ্রহণ করতেছি বা বর্জন করতেছি, বা একটা সংবাদ আমরা গ্রহণ বা বর্জন করতেছি, এটাই হিউম্যান নেচার, অটোমেটিক্যালি আমরা এটা করছি, আমাদের তরুণীরা এই কাজটা করছে। এই সিস্টেমটা আমাদের সংবাদ জগতে বিল্ট ইন করে দেওয়া দরকার। যে কোনো জায়গায় একটা সংবাদ, প্রিন্টেড মিডিয়া হলে পাশে কিউআর কোড স্ক্যান করলে ন্যাশনাল আর্কাইভ অফ জার্নালিস্ট থেকে সব ডাটা চলে আসবে। ডিজিটাল মিডিয়ায় কোনো নিউজ দেখবেন, ওই ব্যক্তির প্রোফাইল, ওয়েবসাইট ক্লিক দিলে ওই ব্যক্তির টোটাল আমলনামা, তার পাসপোর্টের স্ক্যান কপি লাগবে, তার কল রেকর্ড লাগবে, কারণ তুমি সাংবাদিক, তুমি জনমত এদিক ওদিক করো। হ্যাঁ, তোমার কল করছো, তোমার বউয়ের সাথে কথা বলছো, ঠিক আছে, তোমার বউয়ের সাথে, তোমার বাচ্চার সাথে কথা বলছো, ঠিক আছে, বাপ মার সাথে কথা বলছো, ঠিক আছে, বাট ওটা জনগণের দেখতে হবে। এই লেভেলে ট্রান্সপারেন্সি দেওয়ার পর দেশে কয়টা সাংবাদিক থাকে আগে দেখেন, এবং তারপর যারা সাংবাদিক হবে রিয়েলি তারা হলো বস্তুনিষ্ঠ সাংবাদিক, যে তারা জনগণের জন্য, জনগণের কাছে উপকারী সংবাদ নিয়ে আসতে চায়, যেই জন্য তারা তাদের এরকম হাজারো প্রাইভেসিকে ট্রান্সপারেন্ট করে দিয়ে জনগণের সামনে চলে আসছে। যেইভাবে শাসকদেরকে আমরা এখন সম্পদের বিবরণী ইত্যাদি নতুন নতুন নিয়ম তৈরি করতেছি, বাট আরো বেশি গুরুত্বপূর্ণ হলো জনমতকে প্রভাবিত করে যারা, ওই লোকদেরকে ধরা। এই গণমাধ্যম এবং সাংবাদিক, এই দুইটা জিনিসকে যে 100% দায় মুক্তিতে ছাড়পত্র দিয়ে রাখা হয়েছে, এই জিনিসটা দিয়েই রাখা হয়েছে ইবলিশদের কারণে। এবং আমাদের দেশে যে মিডিয়া অ্যান্ড জার্নালিজম পড়ায়, যা কিছু পড়ায়, বাক স্বাধীনতা, এইসব সিলেবাসও ওই ইবলিশাই তৈরি করে দিয়ে গেছে, ঠিক আছে। তো সেখানে কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা হওয়া উচিত, কোনটা কাস্টম, কোনটা তুমি জার্নালিস্টকে তৈরি করতে পারো না। কি জার্নালিস্টের তার সোর্স প্রোটেক্ট করার অধিকার রয়েছে, আল্লাহ প্রদত্ত অধিকার। আমরা ওই জিনিসটা ডিসকাস করব। আমাদের ছাত্র সংসদ নাই কেন? ছাত্র সংসদে ছাত্ররা এটা ডিসকাস করবে, এটা সুবিধা অসুবিধার দিক, প্রোজ এন্ড কনস তুলে ধরবে, সংসদে এটা ডিসকাস হবে। যে সাংবাদিক মাত্রই সোর্স ডিসক্লোজ না করার অধিকার কোত্থেকে আসলো? আল্লাহ প্রদত্ত অধিকার। এটা সোসাইটিকে কিভাবে ইম্প্যাক্ট করে? ওই লোক যদি খারাপ লোক হয় তখন কেমন, ভালো লোক হইলে তখন কেমন? এইটা হলো খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা, গণমাধ্যমের এইরকম একটা জিনিস নিশ্চিত করা, যে সংবাদের সাথে সাংবাদিকের পরিচয় থাকা, প্রত্যেক পাঠক নিজে যাচাই করবে। তখন আর এটা হবে না আমি প্রথম আলো বিশ্বাস করি, 2.5 কোটি লোক পাগল হয়ে গেছে, কান নিয়েছে চিলে, অথবা আমি আমার দেশ নয়া দিগন্ত বিশ্বাস করি, কান নিয়েছে চিলে, আমি দৌড়াইতেছি। তখন আর সেটা হবে না। তখন দেখবেন কি আমার দেশ পত্রিকাই পড়ে, কিন্তু 2 কোটি লোক পড়তেছে, তার মধ্যে একই নিউজ সব লোক একভাবে বিশ্বাস করতেছে না। কেন? কারণ ওই যে সংবাদ যে লোকটা আনছে, ওই লোকটা তো মাহমুদুর রহমান না, ওই লোকটা কে কেউ বিশ্বাস করতেছে, কেউ বলতেছে জানি না ভাই এই লোকটা কেমন, একজন না ওই লোকটা আমার ভালো লাগে না, ওর ফেসবুক আইডি ওই পোস্টটা আমার পছন্দ হয় না, সো আমি ওর নিউজ পড়ে রাস্তায় নামি নাই। তখন রিয়েলি গিভিং চয়েস ব্যাক টু পিপল, এই ব্যাপারটা হবে, এবং এটা হওয়া দরকার। আমাদের সমাজকে বহিঃশক্তির হস্তক্ষেপ থেকে হেফাজত করতে হলে এটা এখন সবচেয়ে ক্রুশাল জিনিস। এই জিনিসটা আর কোন সরকার আসলে করবে না, এই সরকারও করবে না আমি জানি, বাট এই সরকার আমলে করার সুযোগ আছে, স্কোপ আছে, পৃথিবীতে আর কোথাও এটা নাই, বাট আমাদের এটা করার সুযোগ আছে, যেটাকে আমরা বলতে পারি ডিজিটাল রিজাল্ট শাস্ত্র। এনিওয়েজ, আমরা একটা কমেন্ট দিয়েছি, আমি একটু দেখি, রাত হয়ে গেছে, 1 ঘন্টা পার হয়ে গেছে। ভাই স্টারলিংকটা নিয়ে স্পেসিফিক্যালি একটু বললে ভালো হয়, কিভাবে ইলন মাস্ককে স্টারলিংকের দাম কমাইতে বলা যায়? স্টারলিংক, ইলন মাস্ক, স্টারলিংকের বিষয়টা কিভাবে বলছি বোঝেন না কেন, বুঝতে পারতেছি না। ধরেন এই যে জনমত গড়ে তোলা, পক্ষ বিপক্ষ, জনমত প্রভাবিত করার যে বিষয়টা বললাম, এই বিষয়টা তো প্রিন্টেড কাগজ দিয়ে হয়। সো প্রিন্টেড কোনো কাগজ যদি প্রপাগান্ডা মেশিন হিসেবে ব্যবহৃত হয়, তখন আমরা কি করতে পারি? ভালো একজন শাসক, যাকে আপনি আমি সাপোর্ট করি, দেশের মেজরিটি জনগণই চায় ভালো শাসক, এখন খারাপ লোকজন লিফলেট দিয়ে মানুষকে কনফিউজ করতেছে,
বা পত্রিকার মাধ্যমে কনফিউজ করতেছে। আমরা ওই পত্রিকাকে বন্ধ করে দিতে পারি। বন্ধ করলে তখন মনে হবে ওহো হাসিনাও তো এটা করছিল, আমাদের চিন্তা তো ওইখানে আটকে আছে। এটা হলো সমস্যা। তো তখন আমরা এটা বন্ধ করা একটা অপশন, যে তুমি জনগণকে বিভ্রান্ত করতেছো, আমাদের না এভাবে বন্ধ করা যায় না, আগে কোর্টে যেতে হবে, এই নিয়ে অমুক আদালতে মামলা করতে হবে, ওই যে কি করতে হবে আর না হবে ওটাও তো আমাদেরকে এই হারামজাদা ইবলিশরা শিখাই দিয়ে গেছে। আমাদের ফলস ডিলেমার মধ্যে সাগরেই তো জন্ম, এটা হলো সমস্যা। তো ওই যে একটা প্রবলেমটাকে আপনি একভাবে অ্যাড্রেস করতে পারেন, সেটা হলো পত্রিকা বন্ধ করা। হ্যাঁ, পত্রিকা বন্ধ করে দিলে, মিডিয়া বন্ধ করে দিলে তখন মানুষ ক্ষেপে যায়। কেন? কারণ আমরা তো ওই সিস্টেমে অভ্যস্ত। আমরা মনে করি কি সরকার খারাপ কিন্তু মিডিয়া ভালো, মিডিয়া যে আরো বড় ইবলিশের অস্ত্র বা টুলস, এটা আমরা মনে করি না। দ্যাট ইজ অ্যান অপশন। আজকে আওয়ামী লীগেরা যে ফেসবুক এগুলো ব্যবহার করে যা কিছু অকাম করতেছে, ইন্টারনেট ব্যবহার করে, আপনার প্রয়োজনে দেশের নিরাপত্তা রক্ষার্থে আপনি ইন্টারনেট অফ করতে পারবেন যখন আপনার ফিজিক্যাল লেয়ার বাংলাদেশে চিটাগাং দিয়ে, কক্সবাজার দিয়ে, এইসব জায়গা দিয়ে ইন্টারনেট কানেক্টিভিটি বাংলাদেশে অ্যাক্সেস হয়। সাবমেরিন কেবল যেখান দিয়ে ঢোকে আপনি ওখান দিয়ে অফ করতে পারবেন। ঢাকা এগুলো কন্ট্রোল সেন্টার, আপনি অফ করতে পারবেন, করে আপনার প্রয়োজনে করতে পারবেন, ভালো প্রয়োজনে, খারাপ প্রয়োজনে না। আবার কেউ কেউ এটা শুনে ভেবেন না যে কোনো ভালো প্রয়োজনে কখনো ইন্টারনেট বন্ধ করা গ্রহণযোগ্য হতে পারে না, হতেই পারে না। তো এরকম মনে করাটাও আসলে আমাদের ওই চিন্তা কাঠামোর মধ্যে, পশ্চিমা চিন্তা কাঠামোর মধ্যে বড় হওয়ার কারণে আমরা এটা মনে করি। ইন্টারনেট মানব জাতির মৌলিক অধিকার, যুগ যুগ ধরে না, লাখো হাজার লাখো কোটি বছর ধরে না। একটা সমাজের স্ট্রাকচারের দিক থেকে চিন্তা করেন, ইন এসেন্স ইন্টারনেট হলো পশ্চিমাদের মানে সমাজ কন্ট্রোলের টুলস। ইন্টারনেট সিস্টেমটাই তৈরি হয় আমেরিকার আর্মি মিলিটারির মধ্যে, তাদের ল্যাবে এই ইন্টারনেট সিস্টেমটা প্রথম তৈরি হয়। ইন্টারনেট সিস্টেম ইতিহাস আমরা যারা কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করছি আমরা ইতিহাসগুলো প্রথম থেকেই জানি। তারপর অনেক বছর তারা ইনহাউস এটাকে ব্যবহার করে, পরে তারা পাবলিকের জন্য ওপেন করে, এই জন্য যে এটা দিয়ে ইউএস আর্মি তাদের জনগণের উপরে নজরদারি করবে। নজরদারির টুলস হিসেবে তারা ইন্টারনেট সিস্টেমটাকে পাবলিক করে। তারপর সেটা ছড়াইতে ছড়াইতে সারা পৃথিবীতে। প্রিন্টিং প্রেস আমেরিকায় আর ইউরোপে প্রথম, তারপর ছড়াইতে ছড়াইতে সারা পৃথিবীতে। এমন না যে আমেরিকানরা বা ইউরোপিয়ানরা খুব মহান, খুব উদার, ভাবছে আহারে এই মানুষগুলোর কোনো জ্ঞানের জন্য তাদের ছাপাখানা নাই, তারা হাতে লিখে কপি করে বই ইয়ে করে, আহা কত কষ্ট, যাই আমরা একটা ছাপাখানা ওদেরকে দিই, এই ছাপাখানা ধরে অনেক জ্ঞান অর্জন করতে পারবে, দ্রুত জ্ঞান প্রচার করতে পারবে, পত্রিকা ছাপাতে পারবে, জনগণ সত্য জানতে পারবে, তথ্য জানতে পারবে, কত ভালো হবে। হ্যাঁ, তো ব্রিটিশ বা আমেরিকানরা মনে হয় না এরকম কোনো মহান নিয়তে প্রিন্টিং প্রেস এসে বাংলাদেশিদের উপহার দিয়ে গেছে বা বিশ্বের বিভিন্ন দেশে উপহার দিয়ে গেছে। সো ওইগুলো যখন থেকে পৃথিবীর বিভিন্ন দেশে তারা দিছে, তখন থেকে সাংবাদিকতা কি জিনিস, সংবাদপত্র কি জিনিস, এগুলো তারাই শিখাই দিয়ে গেছে এবং ওইটাকে সিস্টেমিক ভাবে তারা কন্ট্রোল করতেছে ফ্রম দ্য ভেরি বিগিনিং। এখন আরো ভালো হয়েছে অ্যালগোরিদম। আর আমাদের সংবাদ জগতের নীতি নির্ধারকরা মিটিং করে বলে আমরা একটি ওয়েবসাইট করতে চাই, আমাদের ওয়েবসাইটে কিভাবে অ্যাড দেওয়া যায়, ওয়েবসাইটে ইনকাম বৃদ্ধি করা যায়। দূর বেটা, তোদের ব্যবসা খেয়ে দিচ্ছে ফেসবুক আর তুই সিঙ্কিং শিপ বাঁচানোর চেষ্টা করতেছিস। টাইটানিক ডুবে যাচ্ছে আর আমরা বলতেছি এর রেনোভেশন করা দরকার, এই ডুবন্ত টাইটানিকের একটু দেওয়ালটা রং করা দরকার, এটা ওটা করা দরকার, ওয়েবসাইটের চেহারাটা উন্নত করা দরকার। তোমার সব ওয়েবসাইট, প্রিন্টেড নিউজ, ওয়েবসাইট নিউজ সব অবসলিট হয়ে যাচ্ছে, সবকিছু ফেসবুকে ঢুকতেছে, ইউটিউবে ঢুকতেছে। তো ফিজিক্যাল লেয়ারে একটা কন্ট্রোল সরকার এখন পর্যন্ত আছে, বাংলাদেশের আছে, সরকার না, আমাদের নিজেদের জনগণের হাতে কন্ট্রোল আছে। জাস্ট মনে করেন যে আওয়ামী লীগ বিএনপি কিচ্ছু না, আমেরিকা থেকে বসে আমেরিকানরা বাংলাদেশের বা ইসরায়েলিরা বাংলাদেশের জনগণের মধ্যে এমন এমন কন্টেন্ট ছড়াচ্ছে যা দিয়ে আমাদের জনগণ খারাপ হয়ে যাচ্ছে, জনগণের জনমত বেলাইন হয়ে যাচ্ছে। আমরা দেখতেছি ফেসবুক খারাপ কাজে ব্যবহৃত হচ্ছে, অফ করে দিই। আমরা জনগণ সবাই দেশের 16 কোটি মানুষ মিলে সিদ্ধান্ত নিল, 18 কোটি মানুষ মিলে যে ইন্টারনেটটা এখন অফ করে দিই। পারবো কিন্তু আমরা চাইলে। কিন্তু যখন এটা স্টারলিংক
তখন মহাকাশে পৃথিবীর যে বায়ুস্তর এটার উপরে হাজার হাজার স্যাটেলাইট ঘুরতেছে ইলন মাস্কের। এই স্যাটেলাইট গুলো আপনার বাসায় একটা ডিভাইস আছে, এই ডিভাইস থেকে ডাইরেক্ট ওই জায়গায় ইন্টারনেট কানেকশন। আপনার কোনো গোড়া নাই, আপনি ডিসকানেক্ট করবেন কি? শুধু ইলন মাস্ক যদি চায় আপনাকে ডিসকানেক্ট করে দিতে পারবে, কিন্তু মহান ইলন মাস্ক তো সেটা কখনোই করবে না। মহান ইলন মাস্ক কি কখনো শেখ হাসিনা হতে পারে? মহান ট্রাম্প কি কখনো শেখ হাসিনা হতে পারে? না। তারা বাক স্বাধীনতায় বিশ্বাসী। তারা কখনোই মানুষের ইন্টারনেট অ্যাক্সেস অফ করতে পারে না। তারা মহান। তো এই মহানদের হাতে আমরা যখন আমাদের ইন্টারনেটে ফিজিক্যাল লেয়ার মানে তখন এই যে এটা আমার ডিভাইস ওই জায়গায় যায়, এরকম এরকম, তখন আপনি রিয়েলি আপনার হাতে আর কোনো কন্ট্রোল নাই। সমাজ আপনার, জনগণ আপনার, জাতি আপনার, আমরা আমাদের, কিন্তু আমাদের হাতে আর আমাদের নিজেদেরই জনমতকে প্রভাবিত করার যে বিষয়, এর উপর আমার কোনো কন্ট্রোল নাই। আমি যদি রাস্তায় দাঁড়িয়ে বলি ভাই সব ইন্টারনেটে যা ছড়াচ্ছে এটার মধ্যে ভুল আছে, ভেজাল আছে, একটু শোনেন, 2 ঘন্টা 1 ঘন্টা শোনেন, একটু বুঝাই আপনাদেরকে, ওই কথা শোনার আগে ইন্টারনেটে এমন সব কন্টেন্ট দেখে মাথা গরম হয়, লোকজন রাস্তায় নেমে ভাঙচুর করে দেশ ধ্বংস করে ফেলছে। এটা পসিবল। আমেরিকা স্টেট ডিপার্টমেন্টের সাবেক কর্মকর্তা মাইক বেঞ্জ যে 2 ঘন্টা মতো তার যে টক শো টাকার কালসনের সাথে, ওই টক শোটা দেখেন কিভাবে সে বলতেছে যে আমরা স্মার্ট মব ম্যানুফ্যাকচার করি। স্মার্ট মব, অশিক্ষিত মব না। মব বলতে আমরা বুঝি গরিব গরিব মানুষ, এরা এসে দলবাজি করে একটা মানুষ এই ধর মার মার, কেউ কাউরে চেনে না, এটা হলো মব। তারা বলতেছে যে আমরা স্মার্ট মব তৈরি করি এবং আমরা আপনারাই প্লে আউট হই তাদের হাতে স্মার্ট মব হিসেবে। 2019-20-এ বাংলাদেশে ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট যে রিপোর্ট করে ইউএস স্টেট ডিপার্টমেন্টে সাবমিট করছে বাংলাদেশের রাজনৈতিক অবস্থার বিচার বিশ্লেষণ করে, এবং ইন্টারেস্টিংলি সেখানে সম্ভবত সেখানে হ্যাঁ বাংলাদেশের বিএনপি সম্পর্কে তাদের মন্তব্য আছে যে বিএনপি হলো আমেরিকার জন্য এখন ফেভারেবল একটা দল হাসিনার বিপরীতে, কিন্তু বিএনপি খুব দুর্বল, স্ট্রাকচারালি দুর্বল, তাতে জনসমর্থন আছে, স্ট্রাকচারালি দুর্বল ইত্যাদি। তো তারা রিপোর্ট সাবমিট করতেছে যে বাংলাদেশের সরকার বিরোধী কর্মকাণ্ডে আমরা কি পরিমাণ লোককে আমরা পাশে পেয়েছি। মানুষ সরকার বিরোধী লোকজন বা যারা ভিন্ন চিন্তার লোক, ভিন্ন চিন্তা, খুব ভদ্র শব্দ, সরকার বিরোধী বলে না, সিভিক সোসাইটি, হ্যাঁ, সিভিক অ্যাক্টিভিজম, এসব শব্দের আন্ডারে তারা বুঝায় কি যে তাদের চিন্তাধারার লোকজন, তারা যা চায় তাদের পছন্দ মতো লোকজন। এই লোকদের মত প্রকাশের স্বাধীনতা নাই, তো মত প্রকাশের স্বাধীনতা যেন হয় এর সপক্ষে আমরা কতগুলো ডিজিটাল কন্টেন্ট তৈরি করাইছি, 2টো র‍্যাপ গান তৈরি করাইছি, এতগুলো শর্ট ফিল্ম বানাইছি, এতগুলো ফটোগ্রাফি করাইছি, এতগুলো টোটাল ডিজিটাল কন্টেন্ট, অফলাইন কন্টেন্ট, থিয়েটার পারফরমেন্স, এগুলো আমরা করাইছি, এত পরিমাণ টাকা দিচ্ছি, বাংলাদেশের কোন কোন আর্টিস্ট, কোন কোন ইউনিভার্সিটি, কোন কোন থিয়েটার গ্রুপ এটাতে কাজ করছে, কাজ করার পর কত লক্ষ লোক এটা দেখছে, দেখার পর আমরা তাদেরকে আবার ইন্টারভিউ নিছি, বলছি এটা দেখার পর তোমার এই কয়দিন আগে দেখছো, এখন তোমার কি মনে হচ্ছে, তুমি কি ফিল করো, ইউথের ফিলিংসটা কি, সেগুলো ইন্টারভিউ নিছি, করে আমরা বুঝতে পারতেছি যে আমাদের তৈরি করা গাইডেড, আমাদের ফান্ডেড গাইডেড কন্টেন্ট দ্বারা আমরা ইউথকে কতটা মোবিলাইজ করতে পারি, কতটা তাদেরকে তাদের গেমস আর মুভির জগৎ থেকে বের করে রাস্তায় নামাইতে পারি এই সরকার বিরোধী র‍্যাপ গান দিয়ে, বা এই অধিকার নাই কেন, অমুক নাই কেন, এইসব নিয়ে গান টান, এগুলো দিয়ে আমরা কতজনকে কিভাবে রাস্তায় নামাতে পারি, এটা তারা অ্যাসেসমেন্ট করছে। এরকম শুধু একটা ইনস্টিটিউট না, আইআরআই না, আরো অনেক ইনস্টিটিউট আছে, বছরের পর বছর এই ধরনের রিপোর্ট করে, এই রিপোর্টগুলো সাবমিট করে আমেরিকায়। তারপর আমেরিকা সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করে। তারপর জুলাই বিপ্লব হয়েছে, আমাদের পার্টিসিপেশন ছিল, আমেরিকারও পার্টিসিপেশন ছিল, যেগুলো সেই 5-6 মাস আগে থেকে বলে আসতেছি যে কিভাবে আমেরিকা এই কালার রেভলিউশন করাইছে এখানে, আমাদের পার্টিসিপেশন সত্ত্বেও এটা কেন দুর্ভাগ্যজনকভাবে কালার রেভলিউশনে পরিণত হয়েছে। সেই কথাগুলো এই কয়েকদিন আগে আব্দুল হান্নান মাসুদ বলতেছে, একটি প্রভাবশালী বিদেশি এনজিও, তার সেফ হাউসে তারা ছিল। আরো কয়েক সপ্তাহ আগে নাহিদ ইসলাম বলছে হ্যাঁ ক্যান্টনমেন্টে একটি মিটিং হয়েছিল, ছাত্র প্রতিনিধি ছিল, এই ছিল ওই ছিল, যেগুলো আমরা 6 মাস আগেই বলে দিছি। বাট তারা বলতেছে এত পরে,
এখন বললে মানুষজন আর কিছু করবে না। কিন্তু যদি 11 আগস্ট ডক্টর ইউনূস ক্ষমতা শপথ গ্রহণের দিনেই যদি তারা বলতো হ্যাঁ আমরা আমেরিকার সাথে কথাবার্তা বলছি, ডক্টর ইউনূসের সাথে 1 আগস্ট থেকে তাদের কথাবার্তা হয়েছে, কিন্তু মানুষজনের মনে হয়েছে কি আমাদের ছাত্রনেতারা কিচ্ছু জানে না, তারা মনে হয় হঠাৎ ডক্টর ইউনূসের সাথে কথা বলছে। হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় ডক্টর ইউনূস বলছে হ্যাঁ আমি ক্ষমতায় আসতে যাচ্ছি। ডক্টর ইউনূস কিসের ভিত্তিতে বলছে যে হ্যাঁ আমি এগ্রি করলাম ক্ষমতায় বসবো? কারণ ডক্টর ইউনূসকে অন্য কোনো জায়গা থেকে গ্রিন সিগন্যাল দেওয়া হয়েছে তুমি ক্ষমতায় বসবা। 3 আগস্ট থেকে দিল্লি আর কোনো ইনফরমেশন পায় নাই, কোনো ইন্টেল আপলোড হয় নাই ঢাকা থেকে দিল্লিতে। সো হাসিনাও জানে না। ওই 48 ঘন্টা হাসিনা টোটাল অন্ধকারে ছিল, যে হলো হাসিনা গেছে গা। এই যে সব বিহাইন্ড দ্য সিন হচ্ছে, এই জিনিস যদি একদম সিকোয়েন্সিয়ালি জাতির সামনে বলা হয়, নাহিদ আসিফ বা ইত্যাদি বলে, আপনার কি মনে হয় জনগণ তাদেরকে সেইভাবে গ্রহণ করবে যেভাবে আগে গ্রহণ করছিল? আগে তাদের ভাষা ছিল সরাসরি হাসিনার পদত্যাগ চাই, অমুক মন্ত্রী নাম ধরে এরকম। তারপর ক্ষমতা আসার পর একটি একটি বিশেষ মহল, স্বার্থান্বেষী মহল, হ্যাঁ আমাদের অস্থিতিশীলতা তৈরি করতে চেষ্টা করছে। একটি মহল কারা? স্বার্থান্বেষী মহল কারা? নাম ধরে তখন আবার তখন পলিটিক্যাল ল্যাঙ্গুয়েজে সুইচ করছে। কেন? কারণ তাকে এখন প্রচলিত পলিটিক্যাল সিস্টেমে খেলতে হবে। আর ধীরে ধীরে এখন ওই ক্রেডিট ভাগাভাগির যুদ্ধে হঠাৎ অনেকের কথা বাইরে হয়ে আসছে। কি বাইরে হয়ে আসছে? হ্যাঁ একটি প্রভাবশালী দাতা সংস্থার ওখানে আমি ছিলাম, অমুক অমুককে ফোন কিনে দিছিল, এখানে জামাত শিবির কি পরিমাণ ইনভেস্ট করছে, সো ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট করছে, এখন সে এটা ক্যাশ করবে না, এখন তাকে তো বিপ্লব ক্যাশ করতেই হবে। জামাতিরা আবার বলতেছে হ্যাঁ তোমরা আমাদেরকে এখন চাপা দিতে চাও আমাদের ঘাড়ে বসে বিপ্লব করে। এদিকে ক্যান্টনমেন্টে বসে কি মিটিং হয়েছিল, কারা কি করছিল, তাও পুরোপুরি ক্লিয়ার করেনি, অল্প অল্প করে ক্লিয়ার করতেছে। পুরা গল্পটা যদি শুরু থেকে বলতো, 1 আগস্ট থেকে না, 16 জুলাই থেকে না, জুন মাস থেকেও না, আরো আগে থেকে 2020 সাল থেকে বা 2022-23-এ আমাদের ছাত্র সমন্বয়কদের মধ্যে থেকে কতজন দেশের বিদেশে যাতায়াত করছে, কোন কোন দেশে গেছে, কার সাথে দেখা করছে, কোন দেশে ঘুরতে গেছিল, ট্যুরে গেছিল ফ্রেন্ডরা, তারপর কার সাথে আলাপ হয়েছে, বিদেশি কার কার সাথে কোথায় কি। এই সিকোয়েন্সিয়াল গল্পটা বলে দাও না কেন জনগণের সামনে? ওয়াই অল দিস ডিসেপশন? কেন? কারণ তারা মনে করে দিস ইজ পলিটিক্স। তারা একটু একটু খেলা শুরু করছে, চেষ্টা করতেছে, এবং অনেকে হয়তো মনে করতেছে এই সিস্টেমে খেলে আমরা আমেরিকাকেও উই শ্যাল ট্রাম্প ট্রাম্প আমরা ট্রাম্পকে ট্রাম্প করব। লেটস সি ইফ ইউ ক্যান ডু ইট। ইফ ইউ ক্যান ডু ইট দ্যাটস বেটার, গো অ্যাহেড, you have our support. If somebody start a fighting between Mark Zuckerberg and Elon Musk, who will win? কিন্তু এই জিনিসগুলো অনেক পরে বেরিয়ে আসতেছে, এবং আরো অনেক কথা আরো পরে বেরিয়ে আসবে। আর অনেক কথা হয়তো আমরা লিখতেছি, আমরা হয়তো লিখবো, অনেক পরে হয়তো সেগুলো আসবে। বাট ততদিনে যা ক্ষতি হওয়ার তা হয়ে গেছে। হ্যাঁ আমি তো ফেসবুকে লিখতেইছি টুকটাক, সরাসরি বলতেছি, লাইভে বলেন বা অফলাইনে বলেন, যা জানতেছি এটা বলতেছি। কারণ পলিটিক্স বলতে মেজরিটি যা বোঝে, বা আমাদের পলিটিশিয়ানরা যা বোঝে এবং যেভাবে তারা করে, তাদের পলিটিক্যাল উইজডম এটা বলে যে না এখন এটা বলা যাবে না, এখন এটা চেপে রাখতে হবে, এটা পরে বলতে হবে। ওই পলিটিক্যাল উইজডম, ওই থট প্যাটার্নটা যে আমি বুঝি না তা না, ওইরকম পলিটিক্যাল উইজডমটা মনে হয় আমারও আছে, বাট ওইটা মোরাল জায়গার সাথে কনফ্লিক্ট করে, এথিক্যাল জায়গার সাথে কনফ্লিক্ট করে দেখে আমি ওই জিনিসগুলোকে পরে বলবো হিসেবে রেখে দিই না, ওগুলো এখন বলতে হবে। জনগণকে এখন জানতে হবে যে প্রকৃত শত্রুকে ফলস ডিলেমার মধ্যে রাখলে হবে না যে আমাদের শত্রু ভারত আর আওয়ামী লীগ, তার চেয়েও বড় শত্রু এবং সারা বিশ্ব মানবতার বর্তমান শত্রু হলে আমেরিকা, এবং কিভাবে সেইটা শত্রু ওই জিনিসটা জাতিকে বছরে 52 খুতবায় সতর্ক করতে হবে। প্রত্যেক রাজনৈতিক নেতৃবৃন্দের এটা হওয়া উচিত, মানে প্রাইমারি দায়িত্ব, যে আমাদের বড় শত্রুকে এইটা জনগণকে চিনতে সহায়তা করা, ট্রেন আপ করা, এবং যত রকম কলা কৌশলে আমাদেরকে তারা জুলুম করে এই কলা কৌশলগুলো জানতে সহায়তা করা। সো মেবি আমি আমার পলিটিক্যাল উইজডম মুয়াবিয়ার পলিটিক্যাল উইজডমের মতো না,
মুয়াবিয়া 22 বছর শাসন করছে এক জায়গায়, প্রচুর পলিটিক্যাল উইজডম। মুয়াবিয়া জিতছে, আলী হারছে, তাই তো? আলীকে ক্ষমতা থেকে চলে যেতে হয়েছে, শহীদ হইতে হয়েছে। মুয়াবিয়াকে তো তা হইতে হয়নি, তাই না? আলী শহীদ হওয়ার পর মুয়াবিয়া কিন্তু ঠিকই শাসন করছে, মুয়াবিয়াই শাসন করছে। তাহলে কি হইলো? আলী ক্ষমতায় বসলো, মুয়াবিয়াকে ডিসমিস করে দিল। তারপর 5 বছরে 3টা যুদ্ধ করে আলী শহীদ হয়ে গেল, মুয়াবিয়া ক্ষমতায় থেকেই গেল এবং আরো বেশি লোককে শাসন করতে শুরু করলো, আরো ক্ষমতায় থাকলো। এইরকম। তো তাহলে আলীর এত মরাল থেকে লাভটা হইল কি? এখন আমাদের গভর্নেন্সের দৃষ্টিভঙ্গি মুয়াবিয়া থেকে তো না। আমাদের গভর্নেন্স বলেন বা যা কিছু বলেন, আমাদের অবস্থান হচ্ছে একটা সেকেন্ড আপনার নীতি বহির্ভূতভাবে অতিবাহিত করা যাবে না। আলী যখন ক্ষমতায় বসছে, আলীর কথা হইল যে, আলীর নীতি হইল যে আলী যখন খলিফা তখন একটা টাকা ভুলভাল এদিক ওদিক যাবে না, যদি সেটা 5 মিনিটের জন্য সে ক্ষমতায় থাকে, কারণ তাকে ওই 5 মিনিটের জন্য আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আলী যদি এরকম চালাকি করতো যে মুয়াবিয়া তো এত বছর ধরে 20 বছর ধরে একটা জায়গায় শাসন করতেছে, 20-22 বছর ধরে, ওকে এখনই যদি ডিসমিস করি, ওর তো অনেক বড় আর্মি আছে, ও তো আমার এগেইনস্টে ফাইট করবে, সে এখনই, এই যে আমাদের পলিটিশিয়ানরা যেরকম ভাবতেছে যে হ্যাঁ আমেরিকা বিশ্ব মানবতার শত্রু, বাংলাদেশিদের ভারত যত না শত্রু তার চেয়ে বড় শত্রু আমেরিকা, ঠিক আছে, বাট এখনই এটা বলা যাবে না। জনগণকে আগে ভারত শত্রু দেখিয়ে আমরা আরো 20 বছর রাজনীতি করব, ও আর ততদিনে আমেরিকা আমাদের খেলা খেলে দেবে, তারপর আমরা আবার বলবো দেখছো আসলে আমেরিকাই বড় শত্রু। যেভাবে আজকে স্বাধীনতার অনেক বছর পর গোটা জাতি এখন বুঝে ফেলছে হ্যাঁ আসলে ভারত আমাদের মেইন শত্রু। আরো 20 বছর ধরে আমেরিকার হাতে সাইলেন্টলি মারা খেয়ে ভারতকে শত্রু মনে করে ফাইট করতে করতে হঠাৎ দেখবে আরে আমার পিছন দিয়ে তো সব নিয়ে গেছে আমেরিকা, তখন বলবো ইস আমাদের 20 বছর অনেক ক্ষতি হয়ে গেছে, যেভাবে 53 বছরে ভারত আমাদের ক্ষতি করছে আমরা বুঝি নাই। তো আলীও তো ওইরকম করতে পারতো, হযরত আলী তো ওরকম করতে পারতেন যে ঠিক আছে ধীরে সুস্থে, মুয়াবিয়া এত বড় আর্মি, ওকে এখনই ওর সাথে টক্কর লাগানো ঠিক হবে না, আমি তো মাত্র ক্ষমতায় বসছি, একটু ক্ষমতা পাকাপোক্ত করে নেই, আমার অ্যাডমিনিস্ট্রেশনে আমার লোক বসায় নেই, সব জায়গায় এখনো হাসিনার লোক, হবে না, আমি একটু নিজের লোকটোক বসাই নেই, ক্ষমতা পোক্ত করে না। হযরত আলী এসে প্রথম দিনই মুয়াবিয়াকে ডিসমিস করছেন, কেন? কারণ মুয়াবিয়া জালেম, মুয়াবিয়া তাগুত, মুয়াবিয়াকে ক্ষমতায় রাখা একদিনের জন্য আলীর জন্য জায়েজ নাই, আলী এটা করতে পারবে না, আলীকে এটা করাই লাগবে, ডিসমিস করতেই হবে। আলী ডিসমিস করে দিছে, তার কনসিকোয়েন্স যে কি হবে এটা যে আলী বোঝে না তা না, কিন্তু দুনিয়ায় ক্ষমতায় টিকে থাকা এটা আপনার তো মূল লক্ষ্য না, আপনি ন্যায়পরায়ণ ভাবে দুনিয়ায় জীবনযাপন করবেন, এটা হচ্ছে মুসলমানের মূল লক্ষ্য। এই জন্য আপনি দেখেন ইসলামের ইতিহাসে ন্যায়পরায়ণ শাসন অ্যাকচুয়ালি চলছে কয় বছর? 1400 বছরের ইতিহাসে প্রকৃত ন্যায়পরায়ণ শাসন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় 10 বছর, তাই তো, আর হযরত আলীর 5 বছর। আর অনেকের হয়তো মনে হবে যে না 4 খলিফাই ন্যায়পন্থী শাসক ছিল, ঠিক আছে, সেটাও যদি যুক্ত করেন, আমার মতে 15 বছর, আপনাদের মতে হইলো কত, 25, হ্যাঁ 25-30 বছর, 40 বছর, 15 বছর বলেন 40 বছর বলেন, 1400 বছর, এতে সে মাত্র 40 বছর যদি ন্যায়পরায়ণ শাসন থাকে, প্রকৃত ন্যায়পরায়ণ শাসন, ওইসব অমুক খলিফার মহান গল্প বানোয়ার গল্প ওইসব না, এরকম যদি থাকে, তাহলে 1400 বছরে তো অ্যাজ আ মডেল ইসলাম তো অলরেডি ফেল করে গেছে প্র্যাকটিক্যালি, দেখেন তো স্ট্যাটিস্টিক্যালি, এটা স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে হাই মরালিটি নিয়ে গভর্নেন্স ইসলাম করতে পারে না, অতএব ওই ইউটোপিয়ান স্ট্রাকচার দরকার নাই, বরং এরদোয়ানের মতো যদি হওয়া যায়, আধা ইসলাম আধা জায়নবাদ, এগুলো নিয়ে মিলে ঝিলে মোটামুটি ভালো শাসন, কিছুটা ইনসাফের শাসন, সামথিং লাইক দ্যাট, একটা মিশেল সামথিং, তো করা যাক, কিছু লোককে ছাড় দেই। আমাদের উপদেষ্টা যখন অফিস করতেছে তখনই আওয়ামী লীগের একের পর এক ক্যান্টনমেন্ট থেকে বেরিয়ে যাচ্ছে, একের পর এক বিভিন্ন জায়গা থেকে মুক্ত হয়ে চলে যাচ্ছে, বর্ডার পার হয়ে যাচ্ছে, উপদেষ্টারা অফিস করতেছে ওই সময়ই, এখনো তারা একের পর এক ছাড় পেয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, তাই না?
তো এগুলো দিতে হবে, কারণ আস্তে আস্তে উপদেষ্টারা ক্ষমতাটা পোক্ত করতেছে, তারপর বিচার করবে। বাট মরাল গভর্নেন্স ওইটা না, মরাল গভর্নেন্স ওইটা না। আর আমি ব্যক্তিগতভাবে ওইরকম পলিটিশিয়ান না, এবং ওইরকম পলিটিক্সকে আমি সাপোর্টও করি না, ওটার আমি পক্ষেও না, যে আমি আই উইল জাস্ট টার্ন আ ব্লাইন্ড আই টু আ লট অফ স্টাফ। যেখানে আমার করার কিছু আছে, স্টিল আমি আমার কাগজ, আমি সিগনেচার করলাম না, আমি কলম চালাইলাম না, আমি কোনো ডিরেক্টিভ দিলাম না, আদেশ দিলাম না, কিছু করলাম না। আমি মনে করলাম এটা করলে সমস্যা হবে, থাক আমি থাকি। যদি আমার দায়িত্বের জায়গা থেকে ওটা নৈতিকভাবে করণীয় ছিল, ফরজ দায়িত্ব, না আমি সেটা মনে করি না। তো এই হচ্ছে মরাল গভর্নেন্স, আর একটা হচ্ছে ইমমরাল গভর্নেন্স। যখন আপনি এই নৈতিক মানদণ্ডে এই দুই ভাগে ভাগ করবেন, তখন আপনার পুরো দৃষ্টিভঙ্গি আর একটা হয়ে যাবে। তখন আপনি দেখবেন যে ইভেন আমাদের উপদেষ্টারাও, তারাও মরাল গভর্নেন্সে নাই, তারা হইল ইমমরাল গভর্নেন্স ক্যাটেগরিতেই আছে। বাট হাসিনাও সেম ক্যাটেগরিতেই আছে, বাট পার্থক্য হইতেছে যে তারা বেশ কিছু মরাল জিনিস নিছে, বেশ কিছু মরাল জিনিসকে আপহোল্ড করতেছে, আর কিছু ইমমরাল জিনিসকে আপাতত ইগনোর, আপাতত এটা নিয়ে কথা বলা যাবে না, এটা পরে দেখতেছি। তার জানা সত্ত্বেও কিছু অনৈতিক বিষয় কন্টিনিউ হচ্ছে। 6 মাসে কোনো বিচার নাই, খুনিরা হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে, ডিভিশন নিয়ে ঘুরতেছে, আর বাকিরাই চলো 6 মাস 1 বছর আস্তে আস্তে ডিভিশন ক্যান্সেল করবো, আস্তে আস্তে বিচার করবো। ততদিনে বিএনপি চাপ দিয়ে ইলেকশনে বিএনপি চলে আসলে বিএনপি আবার ওদের ব্যবস্থা যা করার করবে, ইত্যাদি ইত্যাদি। তো কিন্তু আমাদের তখন ফলস ডিলেমার মধ্যে পড়ে আমরা ওই হাসিনা আওয়ামী লীগ ব্যাড চয়েস, তার থেকে হাজার গুণে ভালো আমাদের ইউনূস সরকার, ইউনূস অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের উপদেষ্টারা, ছাত্র উপদেষ্টারা, এটা ট্রু। বাট এই দুইটাই আমার একমাত্র চয়েস না, আমাদের মরাল গভর্নেন্স বলেও একটা চয়েস থাকতে পারে। এবং ওই চয়েস যখন লট অফ পিপল যখন ওই চয়েসকে বিশ্বাস করবে এবং জানবে এবং মনে করবে যে হ্যাঁ দিস ইজ পসিবল, তখন তারা জুলাই বিপ্লবকে একটা ব্যুরোক্রেটিক গভর্নেন্সের উপর দিয়ে পরিচালিত না করে তারা জুলাই বিপ্লবকে একটা বিপ্লবী সরকারের উপরে নিয়ে যেত, বা সেটা নিয়ে না যাওয়ার জন্য জবাবদিহিতা চাইতো ছাত্র উপদেষ্টাদের কাছে, যে তোমরা কেন সচিবালয়ে ঢুকতেছো। ওই সচিবালয় সিস্টেম তো ব্রিটিশরা দিয়ে গেছে, যেন কোনো ভালো কাজও দ্রুত হইতে না পারে, খারাপ কাজও দ্রুত হইতে না পারে, বাট খারাপ কাজ দ্রুত হয়, কাগজের বাইরে হয়। ওই সিস্টেম তো ব্রিটিশ ইনস্টল করে দিয়ে গেছে, ওটা বাতিল। আমাদের কোনো সচিব দিয়ে এত কিছু দিয়ে কিছু লাগবে না, আমরা আদেশ যা দেব বিপ্লবী ছাত্র পরিষদ সারা দেশে এটা বাস্তবায়ন করবে, বিপ্লবী সরকার হবে, তারপর আস্তে আস্তে আমরা আমাদের গভর্নেন্স স্ট্রাকচার তৈরি করব। এইটা হচ্ছে মরাল গভর্নেন্স যারা মেনে চলে, যারা ওইটাকে থিওরিটিক্যালি অ্যাজ আ ফিলসফি গ্রহণ করেছে, আর যারা গ্রহণ করেনি, যারা গ্রহণ করেনি তাদের মধ্যে এরদোয়ান একটা চয়েস, আবার অন্য কেউ আর একটা চয়েস, হাসিনা একটা চয়েস। সো হাসিনার থেকে এরদোয়ান বেটার, তখন অনেকে এরদোয়ানকে চুজ করে। সো মেবি আমাদের ছাত্র উপদেষ্টারা বা নেতারা তারা এরকম এরদোয়ান টাইপ একটা রিলেটিভলি মরাল গভর্নেন্সের দিকে আগাচ্ছে, চিন্তা করতেছে। জামায়াতে ইসলাম তারা এরকম চয়েস দিচ্ছে, অবশ্যই মানুষ সেটা গ্রহণ করবে, মন্দের ভালো, বাট স্টিল দ্যার ইজ আ ফলস ডিলেমা। এই ফলস ডিলেমা, দুই মন্দের মধ্যে চয়েসের বাইরেও আমার চয়েস আছে, থার্ড চয়েস, ফোর্থ চয়েস আছে, and we can make that choice. হযরত আলীর সময় মানুষ এই চয়েসটা কম বেশি করছিল, অনেকে করে নাই, যারা মুয়াবিয়ার লয়ালিস্ট ছিল তারা করলে দুনিয়ার ইতিহাস ভিন্ন হইতে পারত। তো আমরা এই চয়েসটা মেক করতে পারি, এবং ব্রিটিশরা যে সিস্টেমগুলো দিয়ে গেছে, আপনারা বড় হচ্ছেন কিনা আমি জানি না, কয়জন আছেন তাও জানি না, আমি বেশি কথা বলবো না। ব্রিটিশদের দিয়ে যাওয়ার একটা সিস্টেম, পার্লামেন্ট হাউস। এই যে দেখেন পার্লামেন্ট হাউস, আমরা ইসলামকে বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবকিছুকে এত ইররিলেভেন্ট বানায় ফেলছি আমাদের চিন্তা কাঠামোর ভিতরে, যেটা ইম্পসিবল, ইমপ্র্যাকটিক্যাল, এরকম যে বলতেছি। কেন বলতেছি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কি পার্লামেন্ট হাউস ছিল? বাংলাদেশের মধ্যে মোস্ট এক্সপেন্সিভ বিল্ডিং, প্রশস্ত রাস্তা, ঘাসের মাঠ, প্রতিদিন ঘাস ছাঁটা হবে, গাছগুলো মেনটেন করার জন্য লক্ষ লক্ষ টাকা ব্যয় হবে। প্রধানমন্ত্রীর অফিসে 1 ঘন্টার আপ্যায়ন ব্যয় হলো 3 লাখ টাকা, তা কমায় আনলেও অনেক টাকা।
পার্লামেন্ট হাউস এইরকম বিশাল বড় লাক্সারিয়াস মোস্ট এক্সপেন্সিভ বিল্ডিং কেন হইতে হবে? আমাদের রাসূল কি একটা পাতার ছাউনি, খেজুর পাতার ছাউনি দেওয়া ঘরের মধ্যে মসজিদে নববীতে বসে দুনিয়া পরিচালনা করে নাই? না, আমাদের এটা পসিবল না। আমাদের জ্যামে বসে থাকলে হবে? আমাদের প্রধান উপদেষ্টা বা প্রধানমন্ত্রী, তার গাড়ি লাগবে, তার প্রোটোকল লাগবে, তার অফিসে অনেকগুলো অ্যাসিস্ট্যান্ট লাগবে, অনেকগুলো পিয়ন লাগবে, এগুলো লাগবে। আমাদের রাসূলের কি এরকম ছিল? এই সিঙ্গারা আনতে পাঠাইছি, কেউ আনে নাই, অমুক সাহাবীকে পাঠাইছি, ও আমার অ্যাসিস্ট্যান্ট, ও আসেনি, আমি এই জন্য না খেয়ে আছি, অভিযোগ। না, এরকম তো ছিল না। তার এতগুলো আমলা, এই আমলাদেরকে দিয়ে এতগুলো কাজ, আমলারা আজকে অফিসে আসেনি, আমি কিছু কাজ করতে পারছি না, ফাইলগুলো কোথায়? ও না, নবী তো লিখতে জানতো না তাই নাকি? না, এগুলো ঠিক না। আমাদের চিন্তা কাঠামো, আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম ব্রিটিশরা যা দিয়ে গেছে, আমরা ওর থেকে বেরও হইতে পারতেছি না। আমাদের ছাত্রদের থেকে ওর মধ্যে ঢোকার কি বাধ্যবাধকতা আছে? আল্লাহ বাধ্য করছে না, ভার্সিটি বাধ্য করছে না, বাপ মা বাধ্য করছে? তারা এর বাইরে অল্টারনেট সিস্টেম কেন চিন্তা করতে পারে না যে বাংলাদেশের শাসকদের যে ঘর সেটা হবে একটা টিন শেড ঘর বা একটা ছনের ঘর, চারিদিকে পুলিশ প্রোটেকশন রাখো, সমস্যা নেই, যেন আওয়ামী লীগাররা এসে হত্যা করতে না পারে, একটা ছনের ঘর থাকুক। কেন পার্লামেন্ট হাউস থাকতে হবে? কেন ধানমন্ডি 32 ভাঙছ আওয়ামী ফ্যাসিবাদ দূর করতে, কিন্তু এই ব্রিটিশ চিন্তাগত দাসত্ব ভাঙতে পার্লামেন্ট হাউসটা ভাঙতে পারো না? ও না, এটা ব্রিটিশরা করেন, এটা পাকিস্তানিরা করছে। যে পাকিস্তানিরা করছে ওরা তো ব্রিটিশদের আরো বড় দাস, আরো বড় চিন্তাগত দাস। কেন এত বড় পার্লামেন্ট হাউস থাকতে হবে? কেন এত লাক্সারিয়াস স্টাফ থাকতে হবে? কেন এটা সিম্পল হইতে পারে না? কেন এখানে একটা বিশাল বড় মাটির ঘর, তার মধ্যে বসে সবাই কথা বললে এটা হতে পারে না? তার পাশে আমাদের এমপিরা থাকে, কারণ তারা খাদেম, তারা কর্মচারী, তারা সাধারণ ঘরে থাকবে, পাশে তাদের টিন শেড ঘর থাকবে, কাঠের ঘর থাকবে, ওখানে তারা থাকবে। যে পারবে একটু ভালো ঘর বানায় নিবে, অসুবিধা নেই, ওখানে থাকুক। এমপি হোস্টেল হতে হবে বিশাল ব্যয়বহুল, বিলাসবহুল, সুন্দর। হ্যাঁ, এগুলো কেন? মানে যৌক্তিকতাটা কি? মরাল দৃষ্টিকোণ থেকে কোনো যৌক্তিকতা নেই, ইসলামের ইতিহাস থেকে কোনো যৌক্তিকতা নাই। জনগণ রাস্তায় ঘুমাইতেছে, এমপি হোস্টেল লাক্সারিয়াস, অন্যান্য অ্যাডমিনিস্ট্রেটররা এখানে ওখানে চিপা চাপায়, আর যত টপ অ্যাডমিনিস্ট্রেটর তত সে লাক্সারিয়াস। এটা কমপ্লিট চিন্তাধারাটাই হইল যে আপনি ওই বিল্ডিং এ ঢুকলেই তো আপনি জালেম হয়ে যাবেন। আপনার ওই যে ওরকম বিল্ডিং আপনি কেন ঢুকবেন? একটা লোক এসে আপনাকে স্যালুট দেবে, গেটটা খুলে দেবে, আপনার ওয়াও, আপনার ভিতরে উজুব তৈরি হবে, কিবর তৈরি হবে, আমিত্ববোধ তৈরি হবে, অহংকার তৈরি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় কিরকম ছিল? ঘোড়া থেকে নামুন, আপনার জন্য লাল গালিচা বিছিয়ে দিয়েছে। হোয়াট ইজ লাল গালিচা? এগুলো কেন থাকবে? জনগণের খাদেম, অ্যাকচুয়াল আপনার বাসায় যে কাজ করে না কাজের মহিলা, সেও এরকম জনগণের খাদেম। আমাদের ইসলামের স্বর্ণযুগে তো এটাই ছিল। ব্রিটিশরা এসে আমাদের এই যে শয়তানি সিস্টেম দিয়ে গেছে, পার্লামেন্ট হাউসটা ভেঙে দেন না কেন? নর্মাল জায়গায় অফিস করেন, কাজ করবেন নর্মাল জায়গায়, আপনাদের সাধারণ ঘর থাকবে, সবকিছু সাধারণ। কেন করেন না? করেন, দেখেন জনগণ রিয়েলি গ্রহণ করে কিনা, জনগণ কতটা আপনাদেরকে আপন করে নেয়, গণমাধ্যমের ব্যবস্থাগুলো পরিবর্তন করেন, রিয়েলি দেখেন দেশটার জাতিটা সুসংহত হয় কিনা। তা না হলে জাতির মধ্যে নানান গ্রুপ, নানান উস্কানিতে দ্বিধা বিভক্ত থাকবে, মারামারি হবে। এগুলো বেশ কিছু মৌলিক জিনিস যেগুলো চিন্তা করার, ইভেন এখন কারো কারো হয়তো এই বক্তব্যগুলো শুনে মনে হবে হ্যাঁ এটাও তো হইতে পারে, কিন্তু 5 আগস্টের আগে কারো মনেই হতো না যে এটা হতে পারে। মনে হতো যে কোথায় কি এগুলো অসম্ভব কল্পনা, অলিক কল্পনা, বাস্তব জগতের থেকে বাইরে আছে মনে হয় এই লোকটা, কি সব ফালতু কথাবার্তা, এটা পসিবল? বাট আমরা যখন ধানমন্ডি 32 ভেঙে দিছি, আমাদের মনে হয় হ্যাঁ এটা পসিবল, পার্লামেন্ট হাউসটা ভেঙে দাও। এরকম বিশাল বড় স্ট্যাটাস সিম্বল, এটাও এক প্রকার মূর্তি পূজা, এর দরকার নাই। আমাদের এরা হবে মসজিদে নববীর মতো, একটা মাটির ঘর, ওখানে নামাজ হবে, ওখানে বসে সবাই কথাবার্তা বলবে, শেষ। এই যত লাক্সারিয়াস পার্লামেন্ট সব জালিমদের হাতে তৈরি হয়েছে, যারা ব্রিটিশদের থেকে ট্রেন্ড আপ, যারা অক্সফোর্ড থেকে পড়াশোনা করে আসছে, ওই চিন্তাধারার লোকজন। পৃথিবীর ইতিহাস দেখেন, পার্লামেন্ট হাউস গুলো দেখেন, এইসব ইতিহাসই পাবেন। আমরা কেন এগুলো থেকে ভেঙে বের হইতেছি না? কারণ আমরা জনগণের শাসক তৈরি করতেছি না। ইভেন যারা জনগণের শাসক হওয়ার অন্তরে অনুভূতি পোষণ করে,
তারাও রাজনীতি করতে করতে যেতে যেতে ওই কাঠামোর মধ্যে ঢুকে গিয়ে, সিস্টেমের মধ্যে ঢুকতে গিয়ে তারা ওরকমই হয়ে যায়। কয়জন ওই সংসদ ভবনে যাওয়া আসা করে তা সত্ত্বেও নফসের জিহাদ করে নিজের অন্তরকে হেফাজত করছে, রক্ষা করছে যে না আমি এগুলোকে গায়ে মাখতে দিব না, আমি সাধারণ থাকবো। মেবি 1%, 2%, কিছু পার্লামেন্টারিয়ান হয়তো ব্যক্তি জীবন আপনারা জানেন এরকমই। এনিওয়েজ আমি দু একটা কমেন্ট পরে আমি আজকের আলাপ শেষ করবো, অনেক রাত হয়ে গেছে। ভাইয়া, আই হ্যাড এ নিউজ দ্যাট নটরডেম কলেজের 2 জনকে বহিষ্কার, 30 জনকে সাসপেন্ড করা হয়েছে আমেরিকান ইসরায়েলের এগেইনস্টে প্রোটেস্টের জন্য। আর এতে নাকি আমেরিকান এমবাসি ফোর্স করছে এনডিসি এর অথরিটিকে। ভেরি লাইকলি এগুলো পসিবল, অসম্ভব কিছু না, ইট হ্যাপেন্স। এই যে খ্রিস্টান মিশনারিদের যে শিক্ষা প্রতিষ্ঠান, দেখবেন খ্রিস্টান মিশনারিদের প্রতিষ্ঠানগুলো হচ্ছে বেস্ট কোয়ালিটি, তাদের হসপিটাল, তাদের শিক্ষা প্রতিষ্ঠান, তাদের যা কিছু আছে, মানুষের দুনিয়া চলতে গেলে মৌলিক যে জিনিসপত্র লাগে এই জিনিসগুলোর সার্ভিস তারা বেস্ট কোয়ালিটিতে দেয়, তারপর মানুষকে ওই চিন্তাতে ব্রেন ওয়াশ করে, এটা তাদের সিস্টেম। সেইখানে তারা অ্যাক্সেস নেবে না, কন্ট্রোল থাকবে না? অবশ্যই কন্ট্রোল থাকবে। এটা আনসার প্লিজ, ইজ ইট ট্রু আমেরিকান এমবাসি এই কাজ করছে নাকি অথরিটি মিথ্যা বলতেছে? আই ডোন্ট নো, আমার সাথে তো আমেরিকান এমবাসির কথা হয়নি, বাট এটা তো বাইরের কান্ট্রির সেম শো এর জন্য, বাইরের কান্ট্রির সামনে শো এর জন্য। কোনটা কথা বলতে বুঝিনি, বাইরের কান্ট্রির সামনে শো এর জন্য। যাই হোক, আজকে আমি অনেকগুলো বিষয় আলাপ করলাম। ফেসবুক লাইভ এটা থাকবে না, প্রাইভেট থাকবে। আপনাদের যদি আরো পরবর্তী ডিসকাশনের চিন্তা ভাবনা থাকে আপনারা বলতে পারেন। কালকে বইমেলা যেতে পারি, বইমেলায় দেখা হতে পারে। কেউ যদি ঢাকায় থাকেন বইমেলায় আসেন, দেখা হবে। ঠিক আছে, তাইলে আমরা পার্লামেন্ট ভাঙলে এটা কি ঠিক হবে? ওই যে আমরা পার্লামেন্ট ভাঙলে এটা কি ঠিক হবে? বহির্বিশ্ব দেখবে, বহির্বিশ্ব দেখলে কি আছে? আমরা কি বহির্বিশ্বের দাস? হ্যাঁ দাস। তাইলে দাসের মতো থাকো, স্বাধীনতা স্বাধীনতা বলো কেন? আমার ঘরের, আমার খাদে, আমার কাজের লোক, চাকর যারা, এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, আমার কর্মচারী, জাতির খাদেম যারা, শ্রমিক, তারা এই বাড়িতে থাকবে না। এই বাড়িটা আমরা সবাই মিলে বাদ দিয়ে দিলাম, ওকে, ভেঙে ফেলো, নতুন একটা বাড়ি করে দাও, একতলা ঘর, একটা ছোট্ট একটা ঘর, মাটির ঘর করে দাও। বাহিরের দেশ আমাদের কি বলবে, মানে আমরা অলরেডি দাস, চিন্তায় দাস, মানুষ স্বাধীন হয় নাই। অবশ্যই এই দাস মানুষরাও কবরে যায়, তখন দেখে কই কবরে তো আমেরিকা এসে আমাদের কিছু হেল্পও করে না, ঠাসাও দেয় না, কিছুই না। তো যাই হোক, এগুলো মানুষের স্বাধীনতার এক একটা পর্যায়। আমি বলতেছি না যে আমি যা ভাবতেছি আপনাকে এক মুহূর্তে জাম্প করে এভাবে চিন্তা করতে হবে, এবং প্র্যাকটিক্যাল ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে গেলে অনেক জায়গায় বাধা থাকতে পারে। বাট সবচেয়ে বড় খারাপ ব্যাপার হচ্ছে যখন নিজের চিন্তার মধ্যে এই দাসত্বটা থাকে, তখন আপনি ইভেন এখান থেকে বেরও হইতে চাইবেন না। বাট আপনি যদি চিন্তাগতভাবে দাসত্ব থেকে বেরিয়ে আসেন এবং ইনাফ অ্যামাউন্টে জনগণকে সচেতন করেন, মেবি তখন আপনার জনসমর্থন থাকবে যে আমরা এই পার্লামেন্ট হাউস ভেঙে দিলাম, কেননা এটা ব্রিটিশ দাসত্বের নিদর্শন। ভেঙে দিয়ে সংবাদ সম্মেলন করেন, ওই জায়গায় জনগণ লক্ষ লক্ষ মানুষের সামনে মাইকে বলে দেন 32 ভেঙে যেভাবে বলছেন ফ্যাসিবাদের নিদর্শন আমরা গুড়িয়ে দিলাম, মূর্তি ভেঙে দিলাম, আমরা ব্রিটিশ চিন্তা সেবা দাসত্বের থেকে, শৃঙ্খল থেকে নিজেদের মুক্ত করলাম। আজকের 300 বছরের দাসত্বের শৃঙ্খল থেকে পাকিস্তান পারে নাই, ভারত পারেনি, বাংলাদেশিরা প্রথম এই শৃঙ্খল থেকে বেরিয়ে আসলাম। পার্লামেন্ট হাউস ভেঙে দিলাম, আমাদের সচিবালয় এরকম থাকবে না, আমাদের পার্লামেন্ট হাউস এমন থাকবে না, আমরা ডিফারেন্ট বন্দোবস্ত করব। করেন, করেন, করা যায়। হ্যাঁ, বলবেন পাগলের মতো কথা, দ্যাটস your consideration, everyone has their consideration, but at least আমাদের চিন্তায় স্বাধীনতা থাকা দরকার। চিন্তায় অন্যের দাসত্ব থেকে বেরিয়ে এসে শুধুমাত্র আল্লাহর দাসত্বে প্রবেশ করতে কোনো বাধা কিন্তু নাই, একমাত্র বাধা এই জায়গায়। সো ইটস অল অ্যাবাউট হাউ ইউ প্রোগ্রাম ইউর ব্রেইন। আপনি যখন বলছেন আমেরিকা মানবতা শত্রু, নিচে সাবটাইটেল আসছে আমেরিকা মানব অবতার শত্রু। সেটাও ঠিক আছে, মানে মানব রূপে অবতার আর কি, কিন্তু শত্রু মানে ইবলিশ মানবের রূপ ধারণকারী, এই মানুষ শয়তান যেটা
সেইটা। তো ওই অর্থে ঠিক আছে। এনিওয়েজ আশা করি কালকে বইমেলা কারো সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন। খোদা হাফেজ।